হচ্ছে যে বেসিকটার ক্ষেত্রে মূল বেসিকটা আমরা সবসময় আমাদের দেশের প্রেক্ষাপটে আমরা গ্রামারটাকে শুরু করতে চাই পার্শ্ব ইয়ে থেকে, টেন্স থেকে। তো আমাদের আসলে টেন্স থেকে গ্রামারটা শুরু না করে আমাদের গ্রামারটা শুরু করা উচিত, বা আমরা খেয়াল রাখবো যে গ্রামারটা আমরা, আচ্ছা কেউ লেখালেখি করেন না, গ্রামারটা আমরা শুরু করব সবসময় পার্টস অফ স্পিচ থেকে। পার্টস অফ স্পিচ এটুকুর মানে হচ্ছে কি, আমরা জানি যে বাক্যের যে ব্যবহৃত পদগুলো আছে, এই পদগুলোকে একটু মুখের কথাগুলো খেয়াল রাখবেন, এখানে সব কথা কিন্তু নাই। হ্যাঁ স্যার, শুনছি। রেসপন্স। জি স্যার। স্যার শুনতে পাচ্ছি। আচ্ছা, রেকর্ড বারবার বন্ধ হচ্ছে আবার চালু হচ্ছে, এনামুল থাকলে একটু দেখ। স্যার আমি আছি, আমার হচ্ছে কারেন্ট আপ ডাউন করতেছে, ফোনে হটস্পট দিয়ে কানেক্ট করা তো। পুট ওয়ার্ডস আচ্ছা। আর, হ্যাঁ ওই যে রেকর্ডিংটাতে সমস্যা হচ্ছে, বারবার বন্ধ হচ্ছে আর চালু হচ্ছে, একটু দেখেন তো। জি স্যার, আমার নেটটা একেবারে আনস্টেবল হয়ে গেছে, এখন কারেন্ট আসছে মাত্র, আশা করি এখন আর সমস্যা হবে না। স্যার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে মনে হয়। ওকে স্যার, আপনি আমার এখন কথা শুনতে কি করতে পারেন, আমার এখানে আর সমস্যা হবে না আশা করি, আমি ডাটা প্যাকেজ চেঞ্জ করেছি। আচ্ছা ঠিক আছে, আমার কথা শুনতে সমস্যা হচ্ছে না তো? না স্যার, আপনার ক্লাসে কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পাইনি অন্য ও, ডিভাইসে। আচ্ছা ঠিক আছে, না আমার এখানে আমার নেট তো ভালোই দেখাচ্ছে। আচ্ছা, দেখি আমরা এই পার্শ্ব বৃত্তটাকে আমরা দুইটা ভাগে ভাগ করে দিচ্ছি। একটা ভাগ করছি, এটা এটা আপনি যে কোনো জায়গার জন্য খেয়াল রাখবেন। একটা ভাগে আমি নাউনকে নিয়ে যাচ্ছি, অ্যাডজেক্টিভকে নিয়ে যাচ্ছি, ভার্বকে নিলাম, আরেকটা হচ্ছে খেয়াল করেন অ্যাডভার্বকে নিলাম। আর এই পাশে আমি আরেকটা ভাগ করতে যাচ্ছি পার্শ্ব পিসকে। সেই পার্শ্ব পিসের ভাগটাতে আমরা নিয়ে আসবো প্রোনাউন, আরেকটাতে নিয়ে আসবো আমরা প্রেপোজিশন, আরেকটাতে আসবে কনজাংশন, আরেকটা হচ্ছে ইন্টারজেকশন। এখন এই জায়গাটাতে যদি খেয়াল করি, এই যে এই ভাগটাকে এইভাবে করেন, দুইটা ভাগ হয়ে গেলে এই দুইটা ভাগের মধ্যে এই ভাগটাকে আমরা বলবো রুট ওয়ার্ডস, রুট। আর এই ভাগগুলোকে আমরা বলবো, এটা আমাদের আইডেন্টিফিকেশন অফ পার্সন পিসেও লাগবে, সাবসিডিয়ারি ওয়ার্ডস। আমি পড়াইগুলো সব আপনার আগেই পড়ে আছেন বা পড়েছেন, তো জিনিসগুলো একটু দেখার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করতে হবে। এই যে জায়গাটা আপনারা স্যার দেখতে আমি কিছু পাচ্ছেন, দেখতে পাচ্ছি না। সবার ক্ষেত্রে একই অবস্থা। স্যার দেখতে পাচ্ছি। স্যার স্ক্রিনটা, স্যার ওই যে আপনার স্ক্রিনটাকে বড় করতে হবে, আর ওই যে মেন স্ক্রিনটা উপরে দিলেই দেখা যাবে। মানে ছোট অবস্থা দেখা যাচ্ছে না তো এমনিতেই। আপনার মোবাইলটা একটু করেন, ওই যে মোবাইল ভিউ দেন। স্যার কি হোয়াইট বোর্ডে করাচ্ছেন? আমি শুধু স্ক্রিনটাই দেখতে পাচ্ছি। আচ্ছা, আপনারা যারা যারা স্ক্রিনটাকে দেখতে পাচ্ছেন তারা যদি স্যারের ছবিটার উপর একবার ক্লিক করেন তাহলে দেখবেন স্যারের ছবিটা বড় স্যারের হয়ে আসছে। ছবিটার উপরে ক্লিক করলে বের হবে। আর এখন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে। আমি এই বোর্ডে আসছি সুবিধার জন্য, সবাই দেখি, সবাই সবাই দেখেন তো ঠিক আছে কিনা। জি স্যার জি দেখতে স্যার, পাচ্ছি। ঠিক আছে। ওকে, এই জিনিসটা আমাদের গ্রামারের হ্যালো। বেসিক জায়গাটা আমি আপনাদেরকে বলতে, হ্যাঁ বলেন।
আচ্ছা, আমি আরেকবার ইন্টারাপশন করছি। সবাই আমার এই লেখাটুকু দেখতে পাচ্ছেন কিনা? জি স্যার। সবকিছু তো ইয়েতে লেকচারে তুলে স্যার নিয়ে আসা যায় না। স্পষ্ট না, মানে লাইটের কারণে ইয়ে হচ্ছে। এখন এখন ঠিক আছে স্যার। এখন ঠিক আছে স্যার। স্যার ওকে, তাহলে আমি আবারও রিপিট করছি, আমি যা বলেছিলাম আবারও বলছি। আমি বলছি আমাদের যে পার্টস অফ স্পিচ গুলো আছে আমরা নাউনের আলোচনায় যাব। তো নাউনের আলোচনায় এখানে আমাদের একটা ক্লাস থাকে এরকম, এবং এটা পরীক্ষাতে অনেক ইম্পর্টেন্স থাকবে। সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। তো আপনি যদি প্রত্যেকটা পার্টস অফ স্পিচ ভালোভাবে চিনতে না পারেন তাহলে আপনার আইডেন্টিফিকেশনের জায়গাতে সবসময় প্রবলেম হবে। তো এই প্রবলেমের জায়গা থেকে বের হওয়ার জন্য আমি আপনাকে, আপনারা পড়েছেন হয়তো অনেকে জানেন, কিন্তু এইভাবে কখনোই দেখেন না, এটা আমি মোটামুটি নিশ্চিত। আপনার পার্টস অফ স্পিচটা হচ্ছে আমাদের ইংরেজি গ্রামারের একেবারে বেসিক, বা একেবারে মানে আমরা যেটা বলি ঘোরার জায়গা। যে জায়গাটা আমাদের যদি স্ট্রং হয়, টেন্স বা অন্য যে কোনো জায়গায় সমস্যা হবে না। সেটা দেখাতে গিয়েই আমি আপনাদেরকে বলেছি বা বলছি যে পার্টস অফ স্পিচটা আমরা জানি 8 ভাগ: নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কিন্তু এই 8 প্রকার পার্টস অফ স্পিচকে আমার স্ক্রিনে দেখেন, ল্যাপটপের স্ক্রিনে দেখেন, আমি দুইটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এই যে মার্ক করা আছে, বোল্ড করা আছে, দেখেন। একটা হচ্ছে রুট ওয়ার্ডস, আর একটা হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ডস। রুট ওয়ার্ড কোনগুলোকে বলছি? এই যে চারটা পার্টস অফ স্পিচ: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, এই চারটাকে আমি বলছি রুট ওয়ার্ড। আর প্রোনাউন, প্রিপজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, এই চারটাকে আমি বলছি সাবসিডিয়ারি, যেটাকে আমরা সাবসিডিয়ারি বলি। উচ্চারণ হচ্ছে সাবসিডিয়ারি। তো যেভাবেই হোক, রুট ওয়ার্ডের কাজ হচ্ছে বাক্যের সেন্স তৈরি করা। খেয়াল রাখবেন, রুট ওয়ার্ডের কাজ হচ্ছে সেন্স তৈরি করা, অর্থাৎ বাক্যের অর্থ তৈরি করা। ঠিক আছে, মিনিং তৈরি করা, মূল অর্থটাকে, মিনিংটাকে কনভে করা। আর সাবসিডিয়ারি ওয়ার্ডের কাজ কি? সাবসিডিয়ারি ওয়ার্ডের কাজ হচ্ছে মিনিংটাকে মিনিংফুল করা। দেখেন কথাটা, মিনিংটাকে কি করা? মিনিংফুল করা। এখন প্রশ্ন হতে পারে মিনিংকে মিনিংফুল মানে কি? আমি যদি একটা সেন্টেন্স লিখি, দেখেন, ধরেন গরম দিন, এইভাবে একটা সেন্টেন্স লিখলাম: সাম স্প্লিশ কুল ওয়াটার অন দেয়ার ফেসেস। কথাটা বোঝার চেষ্টা করেন। সাম স্প্লেশ, স্প্লেশ মানে পানির ঝাপটা দেওয়া। স্প্লেশ শব্দের অর্থ হচ্ছে পানির ঝাপটা দেওয়া। আর কোল্ড মানে হচ্ছে ঠান্ডা, ওয়াটার মানে হচ্ছে পানি। ঠান্ডা পানি মুখে ছিটায় বা মুখে ঝাপটা দেয়। অন দেয়ার ফেসেস, এই অনটা দেখেন, এটা হচ্ছে প্রিপজিশন। এই প্রিপজিশন কি করছে? এই প্রিপজিশন এই ফেসেস শব্দটাকে, দেয়ার ফেসেস শব্দটাকে বাক্যের এই অংশের সাথে যুক্ত করে বাক্যের অর্থ প্রকাশের সহায়ক ভূমিকা পালন করছে। অর্থাৎ মিনিংটাকে আরো মিনিংফুল, আরো স্পষ্ট করে তুলছে বা ক্লিয়ার করে তুলছে। এই যে সহায়ক ওয়ার্ড গুলো, এই সহায়ক ওয়ার্ড গুলো সবসময় সাহায্যকারীর ভূমিকা হিসাবেই করবে, উপস্থিত থাকবে। এইখান থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট পরীক্ষায় যে দুইটা আসবে সেটা হচ্ছে, একটা হচ্ছে প্রোনাউন, আর একটা হচ্ছে প্রিপজিশন। এই এতটুকু কথা বলার জন্য আমি এখানে আসলাম। আর আপনার ফ্রি হ্যান্ড রাইটিং যে আপনি তৈরি করেন, এই যে এটার উপর ভিত্তি করে তৈরি করেন: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। এই পর্যন্ত কথা বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। তাহলে পার্টস অফ স্পিচকে আমরা কয়টা ভাগে ভাগ করে নিলাম? দুইটা ভাগে। দুইটা ভাগে। একটাকে আমরা কি বললাম? একটাকে আমরা বললাম রুট ওয়ার্ড, আর একটাকে আমরা কি বললাম? সাবসিডিয়ারি ওয়ার্ড। এই বলেন। স্যার এক্সাম্পলটা আরেকবার একটু বুঝাই দিবেন? আচ্ছা, এক্সাম্পলটা আমি কম্পিউটারে লিখতেছি। দেখেন, সাম স্প্লেশ কোল্ড ওয়াটার অন দেয়ার ফেসেস। খেয়াল করেন, একটা একটা করে সবাই খেয়াল করবেন। সাম একটা মূল শব্দ, এটা আমি আপাতত ব্যাখ্যায় যাব না, আমি শুধু এটুকু বলবো। সাম হচ্ছে মূল শব্দ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। স্প্লেশ, এখানে
সাম বলতে সাম পিপুল কে বোঝাচ্ছে, ওইটা উজ্জ্বল হয়ে গেছে। আচ্ছা, স্প্লেশটা হচ্ছে ভার্ব। আচ্ছা, পিপুলটা দিয়ে দিই, পরে এখানে আপনাদের আবার ভেজাল হবে। এই যে সাম পিপুল স্প্লেশ, পিপুলটা হচ্ছে নাউন, স্প্লেশ হচ্ছে ভার্ব, কোল্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এই যে দেখেন, কোল্ড শব্দটা অ্যাডজেক্টিভ, আর ওয়াটার শব্দটা হচ্ছে নাউন। তাহলে এই চারটা শব্দই হচ্ছে রুট ওয়ার্ড, অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, নাউন, এরা হচ্ছে রুট ওয়ার্ড। আবার এখানে দেয়ারটা হচ্ছে প্রোনাউন, আর ফেসেসটা হচ্ছে, দেখেন এই দেয়ারটা দিয়ে এই নাউনটাকে ডিফাইন করা হচ্ছে। এখানে যদিও অ্যাডজেক্টিভের কাজ করছে, তাহলে এদের সবার নিজস্ব অর্থ আছে, শুধুমাত্র একজনের নিজস্ব অর্থ নাই এই সেন্টেন্সে। কার? কথা কি বুঝতে পারছেন? অনেক। অনেক। জি এই অনটাকে বলা হচ্ছে সাবসিডিয়ারি ওয়ার্ডস। সাবসিডিয়ারি গুলো অর্থাৎ সহায়ক বা সহায়িকা, যেভাবে বলি না কেন, এই শব্দগুলো কি করে, এই শব্দগুলো বাক্যকে সবসময় পূর্ণতা প্রদান করে থাকে। বাক্য গঠনের ক্ষেত্রে বাক্য গঠিত হয়েই থাকে, সেই সেই যে স্ট্রাকচার হয়ে থাকে, সেই বাক্যটাকে পরিপূর্ণতা প্রদান করে। আর রুট ওয়ার্ড গুলোর কাজ হচ্ছে বাক্য তৈরি করা। এই রুট ওয়ার্ড থেকেই গ্রামারের সমস্ত রুলস গুলো আসে। এটাই আমি বোঝাতে চেয়েছি। এই রুট ওয়ার্ডের মধ্যেই একটা হচ্ছে আমাদের নাউন। এই যে এখানে আমরা যেটা আজকে পড়তে চাচ্ছি বা যেটাতে ঢুকতে চাচ্ছি, সেটাই হচ্ছে নাউন। এই নাউন থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে। আমি এখানে 5টা পয়েন্টে হাইলাইট করার চেষ্টা করেছি। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। ওকে, এখন দেখি নাউন। নাউনটা কাকে বলে বলুন তো সবাই, নাউনটা কাকে বলে? কোনো কিছুর নামকে নাউন বলে। আচ্ছা, কোনো কিছুর নামকে নাউন বলে। তাহলে এইখানে এটা কি নাউন? দেখেন তো, এখানে নাউন কে? লাভ। লাভ। তাহলে লাভ তো কোনো কিছুর নাম কি হয়েছে? স্যার অনুভূতির নাম। বহুতের নাম। অনুভূতির স্যার নাম। এটা একটা ধারণার নাম বলা যায় স্যার। আচ্ছা, আর যদি এইটা লিখি? এখানে তো ভার্ব, লাভ ভার্ব। লাভ হচ্ছে ভার্ব। খেয়াল করে দেখি, আমরা সব সময় মুখে বলি যে কোনো কিছুর নামকেই নাউন বলে, কোনো সন্দেহ নাই, যে কোনো কিছুর নামকে নাম হইলেই সেটা নাউন। নাম, এখানে দেখেন একই শব্দ, যেমন দেখেন এটা কি, একটু ভালো করে খেয়াল করবেন সবাই। এই এই ক্লাসটা অনেকটাই আইডেন্টিফিকেশন পার্টস অফ স্পিচের সাথে রিলেটেড। পেন শব্দটা কি? আচ্ছা, আমি সেন্টেন্স লিখি, আই নিড আ পেন। পেন শব্দটা কি বলেন তো? নাউন। নাউন, নাউন। কোনো সন্দেহ ছাড়া নাউন। ওকে, এই বাক্যটা দেখেন তো, দ্য রাইটার ওয়েন্ট দেয়ার ইন অর্ডার টু পেন সাম ট্রাবলসাম রাইটিং। এখন বলেন তো, এখানে পেন কি? ভার্ব। ভার্ব। আর তাহলে হ্যাঁ, এই যে পার্থক্যটা, এই পার্থক্যটা যদি খেয়াল করতে পারি, যে নাম কখন তার কোন ফাংশনে ব্যবহৃত হচ্ছে, এই জায়গাটা খেয়াল রাখবে। তো সহজ কথায় কোনো কিছুর নামকে নাউন বলে, এটুকু আমরা জানি, কিন্তু এই জায়গায় আমি আপনাদেরকে একটু অ্যাড করে দিচ্ছি। অ্যাডটা হচ্ছে, দেখেন আমি এখানে ছোট্ট করে লিখে রেখেছি, আইডেন্টিফিকেশন অফ নাউন। আপনি বাক্যে এই 3টা প্রশ্নের উত্তর যখন পাবেন, সেটাই নাউন। একটু নোট করে রাখেন। এটা স্যার ওখানে এখান থেকে পেনের অর্থ কি হবে? বুঝি নাই। স্যার ওইখানে পেন, পেন শব্দের অর্থ কি হবে? কোন জায়গাতে? এই যে এই দ্বিতীয়টাতে, জি স্যার। এখানে পেন শব্দের অর্থ হচ্ছে রাইট, লেখা, টু পেন। দ্য রাইটার ওয়েন্ট দেয়ার, লেখক সেখানে গিয়েছিলেন, ইন অর্ডার টু পেন সাম ট্রাবলসাম রাইটিং। এই রাইটিং এর রাইটটা, টু রাইট সাম ট্রাবলসাম রাইটিংটাকে এড়িয়ে বাক্যটাকে শ্রুতি মধুর করার জন্য এখানে পেন শব্দটাকে লেখা অর্থে ব্যবহার করা হচ্ছে। এটা ইন্টারমিডিয়েটের বইয়ে আছে। ঠিক আছে, ইন্টারমিডিয়েটের বইয়ে রিলেশনশিপ নামে একটা অধ্যায় আছে। আমি যে বইটা বলেছিলাম, যে বোর্ড বইটার কথা বলেছিলাম, এই বইটাতে আছে রিলেশনশিপ নামে একটা অধ্যায় আছে। ওই রিলেশনশিপ অধ্যায়ের জেরি নামে এ মাদার ইন ম্যানভিল, বুঝছেন? এ মাদার ইন ম্যানভিল,
এরকম একটা গল্প আছে, জেরির গল্প, অনেকে আপনারা পড়েছেন। হ্যাঁ, ইউ লুক লাইক মাই মাদার স্পেশালি বাই দ্য সাইড অফ দ্য ফায়ার, এরকম নেরেশন পড়ে আসার কথা। এই ধরনের নেরেশন প্র্যাকটিসে হোক, টেস্টে হোক, আপনারা পড়েছেন। যাই হোক, ওই কথায় আমি যাচ্ছি না এখন আপাতত। এ মাদার ইন ম্যানভিল। আচ্ছা, এখানে যেহেতু মাদার শব্দটা বলছি, এখানে এই গল্পটার একটা কথা বলে দিই। এই গল্পটার লেখককে, এটা অনেক সময় অনেক ধরনের পরীক্ষায় আসে, কোন যেন নিবন্ধন পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল। এ মাদার ইন ম্যানভিলস, এই গল্পটার লেখককে? এই গল্পটার লেখক হচ্ছে রাউলিংস, জে কে রাউলিংস না, ইনি আরেকজন রাউলিংস। হ্যাঁ, হ্যাঁ। তো যাই হোক, এগুলো নিয়ে আরো পরে আলোচনা হবে। তাহলে এখন দেখেন আমরা কি বলছি উপরের কথাটাতে, যে কোনো কিছু নাম কি নাউন বলে। ডেফিনেটলি কোনো কিছুর নাম কি নাউন বলে। আপনি আজকে থেকে মনে রাখবেন, এই তিনটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবেন, যাকে উত্তর পাবেন, জেনারেলি সেটাই হচ্ছে নাউন। জেনারেলি হচ্ছে সেটাই হচ্ছে নাউন। হু এবং হুম দিয়ে প্রশ্ন করলে অনেক সময় প্রোনাউনও পাওয়া যাবে। তো নাউনের জায়গায় যেহেতু প্রোনাউন বসে, অর্থাৎ হোয়াট, হু, হুম দিয়ে একটু সাইডে লিখে রাখেন যে এই তিনটা দিয়ে প্রশ্ন করলে আপনি সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্ট পাবেন। সেন্টেন্সের সাবজেক্ট এবং অবজেক্টকেই সাধারণত নাউন বলা হয়। লিখে রাখি, সেন্টেন্সের সাবজেক্ট বা অবজেক্টকেই সাধারণত কি বলা হয়? নাউন বলা হয়। আমার কথা বুঝতে পারছেন সবাই? জি স্যার। হ্যাঁ, রেসপন্স করবেন। মাইক্রোফোন আনমিউট করতে তো 1 সেকেন্ডের বেশি লাগার কথা না। আমরা আমরা রেসপন্স করবো। তাহলে কি হয়, আমাদের মনে হয় যে আমাদের ক্লাসটা হচ্ছে, যে আমরা আছি এখানে। হ্যাঁ? আর জিনিসগুলো আমি যখন বলবো আপনাদেরকে, এই পার্সপেক্টিভের জায়গাগুলো আপনার কাছে অলওয়েজ এগুলো ইজি মনে হবে। ঠিক আছে, কিন্তু যখনই আপনাকে আইডেন্টিফাই করতে দেওয়া হবে, তখনই দেখবেন আপনি ভুল হয়ে যাবেন। আমি এখানে যে 5টা জিনিস দিয়েছি, এই 5টা জিনিস থাকলে আপনার আইডেন্টিফিকেশনে, নাউনের আইডেন্টিফিকেশনে আর কোনোদিনও ভুল হবে না। আমি নিচে কিছু উদাহরণ আছে, সেগুলো দেখতে পারবেন। তাহলে আইডেন্টিফিকেশন অফ নাউন যখন করতে যাবেন, নাউনের ক্ষেত্রে সর্বপ্রথম নাউনটাকে কি করবেন? নাউনটাকে এই তিনটা প্রশ্ন করলে, তিনটা শব্দ দিয়ে প্রশ্ন করলে যে জায়গাটা পাবেন, সেই জায়গাটা হচ্ছে নাউনের। তো নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউন বসতে পারে, সেই জায়গাতে আপনি নাউনের জায়গায় প্রোনাউনও পেতে পারেন। কিন্তু জেনারেলি যেহেতু আমরা আগেই বলে নিয়েছি, নেম অফ এনিথিং ইজ কল্ড নাউন, তাহলে এই তিনটা প্রশ্নের উত্তর দিয়ে প্রশ্ন করলে উত্তর হিসাবে যে জিনিসগুলো পাবো, সেই জিনিসগুলোকেই যদি নাম হিসাবে পাই, তাহলে সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো। সেটাকে আমরা কি বলবো? নাউন বলবো স্যার। ওকে। এখন পরের লাইনে আসেন, দেখেন এখানে কি বলছি। আমি খুব মানে কনসাইজ করে কথাগুলো বলছি, বুঝতে যেন কোনো সমস্যা না হয়। তারপরেও যদি মনে হয় যে আমার জিজ্ঞাসা করা দরকার, সাথে সাথে জিজ্ঞাসা করবেন। তাহলে একটা শর্ত গেল, দ্বিতীয় শর্তে আসেন। দেখেন তো কি বলছি, ইউজড উইথ আর্টিকেলস, অ্যাডজেক্টিভস এন্ড প্রিপোজিশন। এদের পরে একটু পিছনে লিখে রাখেন, এটুকু লিখে, যে এদের পরেই নাউন বসে। আবারও বলছি, নাউনের জায়গাগুলোতেই প্রোনাউন বসে, কাজে প্রোনাউনের কথাটা আমি আর বলবো না। এদের পরে, অর্থাৎ নাউনের জায়গাটা হচ্ছে এদের পরে যে শব্দটা বসে সেটা নাউন হয়। আর্টিকেলের পরে যে শব্দটা বসে সেটা নাউন হয়। যেমন আর্টিকেলের পরে কি হইতে পারে, যেমন ধরলেন যে আমি বললাম আই ওয়ান্ট টু বাই এ ল্যাপটপ। আমি একটা ল্যাপটপ কিনতে চাই। তাহলে দেখেন তো, এই যে এটা হচ্ছে আর্টিকেল না? জি এটা কি স্যার। আর্টিকেল? তাহলে আর্টিকেলের পরে কি বসছে? নাউন বসছে। ল্যাপটপ স্যার, নাউন। নাউন। আবার এইভাবে বললাম, দা ওয়াটার অফ দিস গ্লাস, খেয়াল করেন, অফ দিস গ্লাস ইজ ভেরি ডার্টি। একটু ভালো করে খেয়াল করবে সবাই। দা ওয়াটার অফ দিস গ্লাস ইজ ভেরি ডার্টি। দিটা কোন পার্সপেক্টিভ? সরি, দিটা কি এখানে আর্টিকেল না? জি স্যার। স্যার আর্টিকেল। তাহলে আর্টিকেলের পরে কি বসার কথা? নাউন বসার কথা। তাহলে এটা কি? নাউন স্যার, ওয়াটার নাউন। নাউন। ওকে। আবার কি বলছি, অ্যাডজেক্টিভের পরে নাউন বসার কথা, তাই না? যেমন এই যে এই সেন্টেন্সটা দেখেন, নিচের সেন্টেন্সটা, এই যে কোল্ড লিখেছি, যেখানে কোল্ড ওয়াটার, তাহলে ওয়াটার তো নাউন, তাহলে কোল্ড কোন পার্সপেক্টিভ? অ্যাডজেক্টিভ অবস্থা স্যার। বোঝাচ্ছে, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে নাউন স্যার। বসে। আরেকটা কি বলছি, প্রিপোজিশনের পরে নাউন বসে। প্রিপোজিশনের পরে কি বসে? নাউন নাউন বসে বসে। স্যার। তাহলে দেখেন তো, এই যে প্রিপোজিশন, নাউন অথবা নাউন ফ্রেজ, একটু মনে রাখবো, নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে এই যে দেখেন প্রিপোজিশন, অন হচ্ছে প্রিপোজিশন,
ফেসেস হচ্ছে নাউন, আর দেয়ার ফেসেস সহ যখন বলবো সেটাকে নাউন ফ্রেজ বলে ফেলতে পারি। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। তাহলে এই যে আপনার চোখের সামনে প্রমাণ। আবার এই সেন্টেন্সটা যদি দেখেন তো, দা ওয়াটার অফ দিস গ্লাস, গ্লাসটা কি নাউন না? তাহলে জি এটা স্যার কি প্রিপোজিশন, তাহলে প্রিপোজিশনের পরে বসছে। এই দিসটাকেও আমরা বলতে পারি, এই দিসটাকে আমরা কি বলতে পারি, দিসটাকে অ্যাডজেক্টিভ বলতে পারি। আপাতত এখানে থাক, এটাতে আমরা ডিটেলসে ঢুকবো না। তাহলে আমরা প্রমাণ দেখতে পেলাম, আর্টিকেলের পরে নাউন দেখলাম, প্রিপোজিশনের পরে নাউন দেখলাম, আরেকটা দেখলাম অ্যাডজেক্টিভের পরে। তাহলে আমাকে বলেন তো এই ডার্টিটা এখানে কোন পার্টস পিস? অ্যাডজেক্টিভ স্যার। ডার্টির অ্যাডজেক্টিভ। দেখেন তার আগে অ্যাডজেক্টিভ নাই, আর্টিকেল নাই, প্রিপোজিশন নাই, এবং এটা সাবজেক্টের জায়গাও না, অবজেক্টের জায়গা না। কেন, কিভাবে বুঝলাম? এই যে ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে কি নাউন, নাউন বসে এরকম কোনো কথা বলা আছে? নাই, না স্যার। তাহলে বসে না। তাহলে এটুকু ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার হয়েছে স্যার। হ্যাঁ, আচ্ছা সবাই সবাই বুঝতে পারছেন তো? দুইটা জায়গায় ইয়েস স্যার। বলেছি। স্যার বুঝতে পেরেছি। আমাদের বেসিক জানা আছে কি? বেসিক জানা আছে নেম অফ এনিথিং। এই নেম অফ এনিথিং কে কোথায় কোথায় পাবো? হোয়াট দিয়ে প্রশ্ন করলে পাবো, হু দিয়ে প্রশ্ন করলে পাবো, হুম দিয়ে প্রশ্ন করলে পাবো। তাহলে সাধারণত এই তিনটা দিয়ে পেলে এই তিনটাকে আমরা নাউন বলছি। আবার নাউনের জায়গা হিসেবে আমরা কোনটা দেখতে পাচ্ছি? নাউনের জায়গা হিসেবে দেখতে পাচ্ছি যে নাউনের সাথে কে বসবে? আর্টিকেল বসবে, অ্যাডজেক্টিভ বসবে, সরি আর্টিকেলের পরে বসবে, অ্যাডজেক্টিভের পরে বসবে, আরেকটা কার পরে বসবে? প্রিপোজিশনের পরে। তাহলে নাউনের জায়গাটা কি হয়ে গেল? ক্লিয়ার হয়ে গেল না? জি স্যার। আচ্ছা, আসেন এখন। তাহলে এই দুইটা ক্লিয়ার। এখন এই 3 নাম্বারটা দেখেন, এখানে কি বলছি আমরা? সাবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট, সাবজেক্ট অথবা সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটা একটু ভালো করে সবাই খেয়াল করবে। সাবজেক্ট কাকে বলে বলেন তো? স্যার এই কমপ্লিমেন্ট বানানটা কি স্যার ঠিক আছে স্যার? মানে আই হবে না ই হবে স্যার? আচ্ছা, বলেন কোনটা হবে? স্যার আমি স্যার কনফিউজ স্যার, এই জন্য প্রশ্ন করলাম। এই ধরনের আরো অনেক কনফিউশন বানানা আছে আমাদের, তাই না? এগুলোকে এগুলোর ক্ষেত্রে আমাদের কিছু আপনার কি বলবো এটাকে, যে অসতর্কতা অবস্থায় বা অসম্পূর্ণ অবস্থায় কিছুটা ভুল হয়ে যায় আমাদের, তাই না? তাহলে এখানে আপনি এটা ধরতে পেরেছেন, ওই জন্য good, এটা ই হবে। হ্যাঁ, এই কমপ্লিমেন্ট মানে কি? স্যার এই প্রশংসা করা স্যার, আর এই ই দিয়ে স্যার কমপ্লিমেন্ট মানে প্রশংসা করা। পরিপূরক, এটা মানে পরিপূরক। আর আই আই দিয়ে যেটা লেখা ছিল সেটা হচ্ছে প্রশংসা বা প্রশংসা করা হয়েছে। উইথ বেস্ট কমপ্লিমেন্টস, এই ধরনের কথা আমরা বলে থাকি। আচ্ছা, আমি স্যার এখন আসলে স্যার টিউশনই করাই স্যার, মানে ইংলিশের উপরে, এই জন্য স্যার এটা করাইছি, পড়ছি স্যার এর আগে। হ্যাঁ, ওই যে টাইপ করার সময় চলে আসছে। এটা সবসময় খেয়াল রাখবে, কমপ্লিমেন্ট যখন পূরক অর্থাৎ যে পূরণ করে সেটা আসবে, সেটা ই দিয়ে হবে, আর আইটা হবে এটা। তারপরে ওইটা ভুল হবেই, কিন্তু পরীক্ষার মাথায়, পরীক্ষার হলে সাবধান থেকে। হ্যাঁ, এখন আমরা পড়ার সময় ভুল করলে শুদ্ধ করে না দেবো, যখন পরীক্ষা টরীক্ষা দিবেন তখন সাবধান থাকবেন। আচ্ছা, তাহলে দেখেন সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই দুইটার মধ্যে এখন পার্থক্য আমরা কিভাবে ধরবো? কেউ কি বলতে পারবেন? আচ্ছা, বলা দরকার নাই, আমি আপনাদেরকে প্রশ্ন আরো পরে করব। এই সেন্টেন্সটা দেখেন, দা পিয়ন রেং দা বেল। এখানে খেয়াল করেন, দা পিয়ন, এই পিয়নটা কি? নাউন। নাউন। এই বেলটা কি? এটাও নাউন স্যার। এটাও না। তাহলে দেখেন দুইটা জায়গায় প্রশ্ন করি কিভাবে। তাহলে আমাদের সেন্টেন্সের প্রাণ কি? ভার্ব। জি স্যার। আচ্ছা, সেন্টেন্সের প্রাণ যদি ভার্ব হয়, তাহলে এখানে দেখেন ভার্ব কে কে দিয়ে প্রশ্ন করছেন? ভার্ব কে করছে, কাজটা কে করতেছে? পিয়ন পিয়ন। পিয়ন। পিয়ন স্যার। তাহলে পিয়ন সাবজেক্ট। কি করতেছে? বেল বাজাচ্ছে স্যার। বেল বাজাচ্ছে। তাহলে এটা অবজেক্ট। কথা ক্লিয়ার এটুকু? জি জি স্যার। স্যার। আচ্ছা, সবাই ভালো করে খেয়াল করি, এটুকু ক্লিয়ার। এখন দেখেন আমার কমপ্লিমেন্ট যখন তৈরি করব তখন কি হবে? এইখানে খেয়াল করেন, হিটা কি? হিট আছে নাউন নাউন। স্যার। সাবজেক্ট। প্রোনাউন। হি তো প্রোনাউন, সাবজেক্ট স্যার। সাবজেক্ট। আচ্ছা, জি স্যার। এখন এই রাইটারটা কে? হি স্যার, রাইটার স্যার। এই রাইটার। এই যে রাইটারটা, এই রাইটারটা কোন পার্সন পিস? নাউন না? নাউন। জি স্যার। নাউন। নাউন। স্যার। প্রফেশনের নাম বলুন। তাহলে নাউন। এই যে এই নাউনটা কাকে নির্দেশ করতেছে? এই সাবজেক্টকে নির্দেশ করতেছে না? জি স্যার।
তাহলে এই সাবজেক্টকে নির্দেশ করার জন্য দেখেন এই রাইটারের সম্পর্ক সরাসরি কার সাথে, হি এর সাথে। এটাকেই বলা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্টকে পূর্ণতা প্রদান করছে, হি ইজ এ গুড রাইটার। কে গুড রাইটার? সে। এখানে ধরেন আমার নাম দিলাম, আপনার নাম দিলেন, কারোর নাম দিলেন, যার খুশি তার নাম দিলেন, তাহলে হি ইজ এ গুড রাইটার। তাহলে এই রাইটারটা যেটা হচ্ছে গ্রামারের ভাষায় এটাকে বলা হয় সাবজেক্ট কমপ্লিমেন্ট। আমরা এখানে এটাকে কি বলছি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। এটাকে কি বলতেছি? অবজেক্ট। খেয়াল করেন, কে কি বাজাচ্ছে? বেল বাজাচ্ছে। কি বাজাচ্ছে? বেল বাজাচ্ছে। এখানে দেখেন কে গুড রাইটার প্রশ্ন করেন, দেখেন এখানে কি দিয়ে প্রশ্ন করতেছেন না, এখানে প্রশ্ন করছেন কে গুড রাইটার। উত্তরটা কি কোথায় আসতেছে? এই হিতে হি এর চলে সাথে আসছে। স্যার। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। এটাই হচ্ছে সাবজেক্ট। বুঝেন নাই এরকম কেউ আছেন কিনা? জি না স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ, জিনিসটা আমি চেষ্টা করছি ইজি করে বলার। তাহলে এটা কি আমরা কি বলছি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে নাউনের আরো একটা জায়গা পাইলাম। নাউনের জায়গা কি পেলাম? যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হিসাবেও কে বসে? নাউন নাউন বসে বসে। স্যার। ইজি না? জি স্যার। ঠিক একই ভাবে পরেরটা আপনি পারবেন। অবজেক্ট, অবজেক্ট তো চিনিয়ে ফেলছি আমরা। অবজেক্ট, আরেকটা কি বলছি? অবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে অবজেক্ট যদি চিনিয়ে ফেলি, তাহলে দেখেন তো এই সেন্টেন্সে এখানে আমাদের অবজেক্ট কোথায় আছে? যেমন এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট, আই অ্যাজ এ টিচার অফ ইংলিশ। আচ্ছা, এখানে গেল। এখন দেখেন এখানে না, আমরা অবজেক্টে চলে আসি, এটা যেহেতু আর ভেজাল হয় নাই। দ্য কমিটি ইলেক্টেড মিস্টার সিনহা দ্য প্রেসিডেন্ট অফ দ্য কলেজ। সার্কামস্টেন্সেস হ্যাভ মেড দ্য ব্রাদার্স এনিমিজ। এই দুইটার মধ্যে অবজেক্ট কমপ্লিমেন্ট কোথায় আছে দেখেন তো? স্যার 4 নম্বরটাতে। 4 নাম্বারটাতে আছে। কিভাবে বুঝলাম দেখেন তো? স্যার মিস্টার সিনহাই হলো প্রেসিডেন্ট অফ দ্য কলেজ। ভেরি অবজেক্ট গুড, অবজেক্টের কমপ্লিমেন্ট। ভেরি গুড। দেখেন প্রেসিডেন্ট কি নাউন না? জি স্যার। পদের নাম। নাম বলছেন, বলছেন আপনারা কিন্তু বলছেন নেম অফ এনিথিং। যে কোনো কিছুর নাম কি নাউন বলে? চিন্তা করার কোনো সুযোগই নাই। পদের নাম, নাম তো। জি স্যার। তাহলে এটা কি? কোনো সন্দেহ ছাড়া এটা কি? অবজেক্ট কমপ্লিমেন্ট স্যার। হ্যাঁ, তাহলে এটা নাউন। নাউন আসলে তাহলে এটাকে আমরা এই মিস্টার সিনহার, মিস্টার সিনহাটা কি এখানে? অবজেক্ট। দা কমিটি এলিক্টেড মিস্টার সিনহা। মিস্টার সিনহাকে বানালো, কি বানালো? দা প্রেসিডেন্ট। কথা কি বোঝাতে পারছি? তার মানে স্যার অবজেক্টের পরে অবজেক্ট কমপ্লিমেন্ট বসে গেল স্যার। হ্যাঁ, অবজেক্টকে বোঝানোর জন্য আরেকটা নাউন যখন আসবে সেটাকে আমরা কি বলবো? অবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট। বলবো। সাবজেক্টকে বোঝানোর জন্য শেষে গিয়ে হোক যেখানে গিয়ে হোক, সে যদি সাবজেক্টকে নির্দেশ করে তাহলে সেটাকে আমরা কি বলবো? সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট বলবো। তাহলে স্যার দেখেন আমাদের 4টা জায়গা। হ্যাঁ বলেন। আচ্ছা, পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম স্যার অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, গুড। এখন দেখেন এগুলো কিন্তু আমাদের চোখের সামনেই ঘুরে, আমরা দেখি না কখনো। আমি আপনাকে, তাহলে আমি তো পড়াচ্ছি নাউন আপনাকে, আপনি যদি নাউনের জায়গা চিনেন আপনার কি কি সুবিধা দেখেন। প্রথম কথা হচ্ছে আপনার সাবজেক্ট অবজেক্ট চিনা নিয়ে কোনোদিন ভেজাল হবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিংটা, সাবজেক্ট অবজেক্টের জায়গাটা আপনি ফিক্সড করে ফেললেন যে এই জায়গায় এই জিনিসগুলো বসে। আমরা যে বলি সবসময়, আমি গত ক্লাসে আপনাদেরকে বলেছি যে আমরা আমাদের সবসময় একটা কথা বলি যে না আমার তো স্যার আমি তো অবজেক্টিভ আনসার করতেই পারি, রিটেনের প্রস্তুতি আমার হয় না। ডেফিনেটলি আপনি মনে রাখবেন যে আপনার যদি প্রিলির প্রস্তুতি অর্থাৎ এমসিকিউ এর প্রস্তুতি, এটা যে কোনো ধরনের পরীক্ষা যদি প্রস্তুতি পূর্ণাঙ্গ থাকে, সেই ধরনের প্রস্তুতির ক্ষেত্রে পূর্ণাঙ্গ প্রস্তুতি থাকলে আপনার রিটেনের প্রস্তুতিটা হবে। কিন্তু শর্ত হচ্ছে যে ওই এমসিকিউ এর প্রস্তুতিটা আপনাকে খুব মানে কনসাসলি এবং খুব হার্ড ওয়ার্কিং করে নিতে হবে, যে আমি বুঝে বুঝে সব করবো। আপনি হিউজ পরিমাণ টাইম এখানে পাচ্ছেন এবং এই সময়টাকে আপনি ইউটিলাইজ করার চেষ্টা করেন। যে যত ভালোভাবে ইউটিলাইজ করতে পারবেন এই জায়গাটা আপনাকে তত 2 হাত ভরে দিবে। আর একটা অফ টপিক কথা বলি, মানে কথা বলি, যে এই যে ইয়ের ক্ষেত্রে আর কি, পড়াশোনার ক্ষেত্রে যত পারেন, যত পারেন আউটসোর্সের বই পড়বেন। আউটসোর্স বলতে পাঠ্য বই তো পড়বেনই, অবশ্যই পড়বেন, এর বাইরেও আরো বিভিন্ন ধরনের বই বই পড়তে থাকবেন, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বই পড়বেন। দেখবেন এগুলো আপনাকে বিভিন্ন এটা গ্রামারের বই হইতে পারে, বই, জাস্ট বই বই পড়বেন। গ্রামারের বই পাইছেন হাতের সামনে একটা, নিয়ে পড়লেন 2-4 লাইন, তাতে কি হলো? একটা মোবাইল খুঁজতেছেন অনলাইনে, আপনি দেখলেন একটা পেজ,
2টা মিনিট আপনি একটু যদি আহ, দেখে যান সমস্যাটা কোথায়, কোথাও তো সমস্যা নেই। আপনি 1 মিনিট 2 মিনিট মোবাইল তো সারাদিন চালাচ্ছেন, জাস্ট খালি ইউজ দিস টেকনোলজি ফর ইউর বেটারমেন্ট। আপনি টেকনোলজিটাকে আপনার ভালোর জন্য ব্যবহার করেন, তাহলেই দেখবেন আপনি পড়ার মধ্যে ঢুকে যাবেন। তাহলে আমি 4টা পয়েন্ট বলছি। একটা বলছি স্যার নাউন আইডেন্টিফাই করার উপায় বলছি, কথাটা শেষ স্যার করি, পরে আপনার প্রশ্ন নিচ্ছি, কথাটা শেষ করি। দ্বিতীয় বলেছি যে আমাদের কি করতে হবে, যে আর্টিকেলের পরে অ্যাডজেক্টিভের পরে প্রিপোজিশনের পরে নাউনের জায়গাটা তৈরি হয়। তৃতীয় আমরা সাবজেক্ট চিনেছি, সাবজেক্ট কমপ্লিমেন্ট চিনেছি এবং জেনেছি যে এই জায়গাগুলোতে নাউন ব্যবহৃত হয়। চতুর্থ আমরা জেনেছি যে অবজেক্ট বসবে এবং অবজেক্ট কমপ্লিমেন্ট বসবে, অবজেক্টকে নির্দেশ করে যে কমপ্লিমেন্ট হবে সেটাও নাউন হিসাবে হবে। এই 4টা জিনিস আমাদের হয়েছে। হ্যাঁ, প্রশ্ন। স্যার এই যে আগের উদাহরণে মিস্টার সিনহা কি অবজেক্ট ছিল? এটা স্যার আমি অফকোর্স বুঝতে পারিনি। অবজেক্ট, হ্যাঁ সেটা অবশ্যই অবজেক্ট। আরেকবার একটু বললে ভালো। এই যে দেখেন, Okay. আচ্ছা কোথায় আছে যেন সেন্টেন্সটা, এই যে দেখেন, দ্য কমিটি ইলেক্টেড মিস্টার সিনহা দ্য প্রেসিডেন্ট অফ দ্য কলেজ। তাহলে এখানে ইলেক্টেড মিস্টার সিনহা, মিস্টার সিনহা কি এখানে একটা অবজেক্ট। এখানে মূলত 2টা অবজেক্ট আছে, একটা হচ্ছে মিস্টার সিনহা আর একটা হচ্ছে প্রেসিডেন্ট। এই সিনহাটা হচ্ছে একটা অবজেক্ট, এই অবজেক্টের কমপ্লিমেন্ট হচ্ছে, কারণ এই আরেকটু ভালো করে বলি, কথাটা খেয়াল করার চেষ্টা করেন ভালো। আপনি প্রশ্ন করছেন যেহেতু কথাটা বলার সুযোগ আসলো। আমি আরেকটা সেন্টেন্স লিখি, একটু খেয়াল করেন। আচ্ছা, এখান থেকে না, আমি ওইটার নিচেই লিখি, খেয়াল করেন। হি গেভ মি, সে আমাকে দিল। ভালো করেন, ভালো করে খেয়াল করেন, সে আমাকে দিল। কমপ্লিমেন্টের বাংলা কি বলেছি আমরা? স্যার ই দিয়ে যেটা সেটা পরিপূরক। পরিপূরক। হ্যাঁ, আমাদের এখানে তো ইয়েটাই আসবে। তাহলে পরিপূরক, পরিপূরক মানে কি? আরেকটাকে পূর্ণতা প্রদান করবে ওকে, পরিপূরক। আপনার হ্যাঁ, তাহলে খেয়াল করেন আপনার প্রশ্নের মধ্যে আপনার উত্তর আছে, আরেকটাকে পূর্ণতা প্রদান করবে। তাহলে এই যে এটা হচ্ছে হি, সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি গেভ মি, সে আমাকে দিল। বাক্যটা কি পূর্ণতা পেয়েছে? না স্যার। এখন আপনার মনে কিন্তু একটা না স্যার, আকাঙ্ক্ষা কি দিল? হ্যাঁ, একটা আকাঙ্ক্ষা রয়ে গিয়েছে। কি দিল? বাক্যের গুণ কয়টা? 3টা, আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। জি। তাহলে আমাদের এখানে কিসের ঘাটতি হচ্ছে? আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা। এই যে হি গেভ মি, এখন দেখেন যদি বলি, এখন যদি এইভাবে বলি, এখন কি কোনো সমস্যা আছে? না স্যার। জি, স্যার। এখন দেখেন আপনার বাক্যের পূর্ণতা পেয়েছে। অর্থাৎ এই অবজেক্ট, এই অবজেক্ট বাক্যকে পূর্ণতা প্রদান করতে পারে নাই, তখন এই অবজেক্টকে পূর্ণতা প্রদানের জন্য আরেকটা অবজেক্টের সম্প্রদান বা আগমন ঘটলো, সেটাকে আমরা বলতেছি অবজেক্ট কমপ্লিমেন্ট। এম আই ক্লিয়ার? জি, স্যার এখানে তাহলে স্যার ডাবল অবজেক্ট থাকলে স্যার একটা অবজেক্ট আর একটা অবজেক্টের কমপ্লিমেন্ট হবেই তো স্যার। আমি যেভাবে বললাম এইভাবে মনে রাখি, হ্যাঁ। এখানে অবজেক্টের পরে পুরোটাই অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। হ্যাঁ, পরের পুরোটাই অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। এখানে ফ্লাওয়ারটা একটা কাউন্টেবল নাউন, আমরা এগুলো নিচে আসতেছে, আমাদের আসবে যে কখন আর্টিকেল বসবে নাউনে, কখন বসবে না, এই ভাগটা আমাদের একটু নিচের দিকে আসবে। ঠিক আছে, তাহলে এই ফ্লাওয়ারটা হচ্ছে অবজেক্ট কমপ্লিমেন্ট। আচ্ছা, আমি আরো একটা সেন্টেন্স এখানে আপনাদের চোখের সামনে আছে, দেখেন তো 5 নাম্বার সেন্টেন্সটা দেখেন। এখানে কি আছে? সার্কামস্টেন্সেস হ্যাভ মেড দ্য ব্রাদার্স এনিমিজ। এইখান থেকে এনিমি শব্দটা সরাই দেন তো, দেখেন তো কি দাঁড়াচ্ছে। ইনকমপ্লিট একটা সেন্টেন্স। সেন্টেন্সটা দেখেন ইনকমপ্লিট, ভালো করে খেয়াল করেন, এটা কি কমপ্লিট না ইনকমপ্লিট? ইনকমপ্লিট। তাহলে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে তো সেন্টেন্সের স্ট্রাকচার হওয়ার কথা। সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে সেন্টেন্স হবে, এটা খুব ছোটবেলার কথা। হ্যাঁ, এটা একেবারে বেসিকের জায়গা বা বেসিকের কথা। তো ওই বেসিকের জায়গাটা আমরা কি করে দিচ্ছি এখানে, বেসিকের জায়গাটা আমাদের আরো ডেভেলপ হচ্ছে, আরো মানে আপনার কি বলবো, ডিটেলসে আসছে যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকলে সেন্টেন্স হয়, তবে সেন্টেন্স নাও হতে পারে। তাহলে এখন যখন আমি এখানে নিয়ে আসলাম সার্কামস্টেন্সেস হ্যাভ মেড দ্য ব্রাদার্স এনিমিজ, যে পরিস্থিতি 2 ভাইকে শত্রু বানিয়ে দিয়েছে। কি বানিয়ে দিয়েছে? শত্রু বানিয়ে দিয়েছে। আচ্ছা, আরেকটা কথা লিখে রাখেন, এটা ভবিষ্যতে ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কাজে লাগবে। অবজেক্ট চেনার সহজ উপায় হচ্ছে
ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যে উত্তর পাবো সেটাই হবে অবজেক্ট। আর অবজেক্টটাই সাধারণত নাউন বা প্রোনাউন হয়, আমরা ধরে রাখবো সেটা নাউন হয়, একটু লিখে রাখেন সবাই। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে, ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যেটা পাবো সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা অবজেক্ট বলবো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যেটা পাবো সেটাকে আমরা অবজেক্ট বলবো। বুঝতে পেরেছেন সবাই? একটু লিখে রাখেন কষ্ট করে। লেখা শেষ হলে বলবেন। স্যার আরেকবার বলেন তো। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ভার্বের ডান পাশে যে উত্তরটি পাবো সেটি অবজেক্ট, আর এই অবজেক্টটি নাউন। নাউন বা প্রোনাউন, আমরা নাউন করতেছি এই জন্য নাউন বললাম। প্রথম দিকে কয়টা ক্লাস একটু স্লো হবে, হ্যাঁ, আমার কথার ধাঁচের সাথে আপনারা অভ্যস্ত হওয়ার জন্য এটা করব। তারপরে দিকের ক্লাসগুলো একটু সুইফট হবে, হ্যাঁ, তো খেয়াল রাখবো। আমরা প্রথম দিকে একটু স্লো স্লো অগ্রসর হবো, সিলেবাস তো আমাদের অনেক বড়, তো আমরা চেষ্টা করবো এটাকে ওইভাবে অগ্রসর করার জন্য। তো প্রথম দিকের ক্লাসগুলো একটু স্লো থাকবে, এটা আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যখন বুঝতে পারবো যে আপনারা বুঝতেছেন, কথা ধরতে পারছেন, যেমন আজকে এখনো পর্যন্ত আশা করি কোনো সমস্যা হয় নাই। হয়েছে কি? না না স্যার। স্যার। আচ্ছা, আমি এখানে আপনাদের নাম দেখতে পাচ্ছি, একবার একটু জিজ্ঞাসা করি কয়েকজনকে র্যান্ডমলি। তৌহিদ। জি স্যার। আচ্ছা, খালি বলবেন যে আপনি আপনি আমার কথা বুঝতে পেরেছেন কিনা, জি স্যার বললেই হবে। তৌহিদ। আমি র্যান্ডমলি দুই একজনকে কয়েকজনকে জিজ্ঞাসা করতেছি। তারপরে হচ্ছে দীপারানী। হ্যাঁ স্যার বুঝতেছি। ওকে, তারপর নূর। নূর হোসেন। আব্দুল মুমিন মিয়া। জি স্যার। ওকে ফাইন। ফাতেমা। জি স্যার। ওকে। হাবিব। জি স্যার। ওকে। আচ্ছা, এখন আশা করি লেখা শেষ তখন। জি জি স্যার। স্যার জি স্যার। এখন আসি আমরা, চারটা গেল, আমাদের আরেকটা পয়েন্ট আমাদের বাকি আছে। সেটা হচ্ছে যে আরেকটা জায়গা হচ্ছে এই যে জিরান এবং ইনফিনিটিভ, এগুলোকেও আমরা কি বলবো? জিরান এবং ইনফিনিটিভকেও আমরা নাউন বলবো। জিরান ইনফিনিটিভ পার্টিসিপলের একটা পূর্ণাঙ্গ ক্লাস দিব আমি আপনাদেরকে, আমরা একটা ক্লাস করবো। কাজে এখানে আমি এখন আলোচনায় যাব না, জাস্ট খালি আমি একটা জায়গা দেখাই। এখানে দুইটা উদাহরণ আছে, 6 এবং 7 নম্বর উদাহরণটা দেখেন। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ। কি গুড এক্সারসাইজ? ওকে। ওয়াকিং। তাহলে ওয়াকিংটা কোন পার্টস পিস? নাউন। নাউন। অর্থাৎ ভার্ব আইএনজি হয়ে সাবজেক্টের কাজ করতে পারে। যেহেতু সে সাবজেক্টের কাজ করতে পারে, কোথাও কোথাও দেখবো অবজেক্টের কাজও করতে পারবে, আপাতত দরকার নাই। তাহলে নাউন হিসাবে আমরা আরেকটা দেখলাম, ভার্ব যদি আইএনজি অবস্থায় থাকে তাহলে সেটা কি হইতে পারে? নাউন হতে নাউন। পারে। জি। নাউন হতে পারে। আরেকটা জিনিস খেয়াল করেন, আমি বলছি জিরান এবং ইনফিনিটিভ নাউন হইতে পারে। টু লার্ন, এটা তো আমরা জানি এমনিতে ইনফিনিটিভ। খেয়াল করে দেখেন, পরীক্ষায় প্রশ্ন যদি এই লাইনটাই থাকে, জাস্ট ইমাজিন করেন যে পরীক্ষার প্রশ্নে এই লাইনটাই আছে, এখন আপনাকে এই টু লার্ন আন্ডারলাইন করে দিয়ে বলছে এটা কি, উত্তর দিছে ইনফিনিটিভ, উত্তর দিছে নাউন, আপনি কি করবেন? স্যার ইনফিনিটিভ। ইনফিনিটিভ। আমরা সবাই ইনফিনিটিভ বলবো, কিন্তু এই জায়গায় উত্তর হবে নাউন। বলেন তো কেন? এই কেন সেন্টেন্সের স্যার? ক্ষেত্রে, এই কারণ স্যার সেন্টেন্সের এটা ক্ষেত্রে। প্রথমে আছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে আছে, ভার্ব হিসেবে ইউজ হয় না এই জন্য। আচ্ছা, প্রথমে আছে না, সাবজেক্ট হিসাবে আছে, এভাবে বলবো। হ্যাঁ কি হ্যাঁ হিসাবে? সরি স্যার, হ্যাঁ, সাবজেক্ট। হ্যাঁ, কি হিসাবে আছে? সাবজেক্ট সাবজেক্ট হিসেবে। হিসাবে আছে। দেখেন, টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট, এখানে এ নিউ ল্যাঙ্গুয়েজ কি ডিফিকাল্ট, না টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ ডিফিকাল্ট?
টু লার্নিং একটু খেয়াল করে দেখেন, এই টু লার্নটাকে আমি বাদ দিলাম, সেন্টেন্স কি ক্লিয়ারলি অর্থ প্রকাশ করতে পারতেছে? না স্যার। এখন দেখেন, আমি এই নিউ ল্যাঙ্গুয়েজটুকু বাদ দিই, এই নিউ ল্যাঙ্গুয়েজটুকু বাদ দেন। এক মিনিট। স্যার এখানে নিউ ল্যাঙ্গুয়েজটা কি যে সাবজেক্ট কমপ্লিমেন্ট? দেখেন তো, এই নিউ ল্যাঙ্গুয়েজটাকে বাদ দিলে কিন্তু সেন্টেন্স ঠিকই হচ্ছে। তুমি এগুলো সে- দেখো। দেখেন, টু লার্ন ইজ ডিফিকাল্ট, শিখা কঠিন। তাহলে টু লার্নটা এখানে সেন্টেন্সের কি হিসেবে কাজ করছে? সাবজেক্ট। সাবজেক্ট একজন হিসেবে একটা কাজ করছে। প্রশ্ন করছিল যে এর নিউ ল্যাঙ্গুয়েজ কি সাবজেক্ট কমপ্লিমেন্ট কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে বলতে পারেন এই নিউ ল্যাঙ্গুয়েজ, এই ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলতে পারে। টু লার্ন, শেখা, কি শেখা? এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। এই তো বুঝে ফেলছেন মোটামুটি, স্যার এই তাহলে না? নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট, এরকম সেন্টেন্সও কি হবে না? এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট। দেখেন তো সেন্টেন্স হয় কিনা, আপনি বলেন, আপনি বলেন বাংলা। একটা নতুন ভাষা কঠিন, আপনার বাক্যে কিসের ঘাটতি আছে দেখেন। ভার্বের। এই বাক্যে একটা আকাঙ্ক্ষার ঘাটতি আছে, এইভাবে দেন, এখন হবে। এ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু লার্ন, হচ্ছে না এখন? এখন এই টু লার্নটাকে এখন কি বলবো? এখন ইনফিনিটিভ। স্যার ইনফিনিটিভ। কথা বোঝা গেছে? তাহলে যদি সে সাবজেক্টের কাজ করে তাহলে সে কি হবে? নাউন। না। তো এই জিনিসটাই আমরা বলবো। আপনার এত প্যাচের প্রশ্ন আসবে না, যেহেতু আমি পড়াটা একেবারে ডিটেলস হিসাবে পড়াইলাম, আমি এই জন্য এই জায়গাটা মানে আপনাদের আলোচনা করে দিলাম। আমাদের কাজ হচ্ছে, সবসময় মনে রাখবেন, নৌশাদ ভাই আপনাদেরকে সবসময় হয়তো বলে, শুনেন, সফলতা তাদেরই আসবে, সফলতা তাদেরই আসবে যারা লেগে থাকবে। ঠিক আছে? আপনি পরিশ্রম করতে থাকেন, আপনার আপনার ভালো কিছুই হবে। আমার এক বন্ধু বিইউপি তে চাকরি করে, নাম শুনছেন না? বিইউপি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। জি স্যার। হ্যাঁ, আর্মিদের ইউনিভার্সিটি যেটা। তো আমার ওই বন্ধুটা স্কুলে কলেজে খুব ভালো স্টুডেন্ট ছিল, বৃত্তি পাওয়ার স্টুডেন্ট। তো আমার সাথে আমাদের যে স্কুলে পড়তাম ওই স্কুলে সে ক্লাস 6-এ আসে। আসার পরে আমার সাথেই কম্পিটিশন হইতো, কখনো ফার্স্ট কখনো সেকেন্ড, তো এইভাবেই, তো আমরা খুব ভালো বন্ধু, এইভাবেই চলতো। তো আমাদের সার্কেলের মধ্যে তো ওর পড়াশোনা শেষ হয়েছে অনেক আগে। পড়াশোনা শেষ হওয়ার পরে চাকরি পাওয়ার গ্যাপটা ওর অনেক বেশি হয়ে গেছে। তো কিন্তু দেখেন, ও কিন্তু ঠিকই পেয়েছে, খুলনা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছিল। তো একটা জায়গায়, একটা ভালো জায়গায় বসছে এখানকার, এখন সে সেকশন অফিসার হিসেবে কাজ করে, ভালো বেতন পায়, ওভার টাইম করে, ওদের আরো বিভিন্ন ধরনের ইনসেনটিভ আছে, এই আছে সেই আছে। লেগে থাকতে হবে। আমার বন্ধুদের দেখতাম যে, মানে ওরে কোনো প্রশ্ন করলে আমার মনে হতো মাঝে মাঝে কম্পিউটারের আগে উত্তর দিচ্ছে ও, মানে এরকম মনে হতো যে প্রশ্ন করি, প্রশ্ন করলে উত্তর দিতে পারে, প্রশ্ন করলে উত্তর দিতে পারে। তো এরকম আপনারও দেখবেন কোনো না কোনো জায়গায় আপনার স্ট্রং পয়েন্ট আছে, কোনো উইক পয়েন্ট আছে, আপনি নিজে খুঁজে বের করবেন, খুঁজে বের করে এগুলো আপনার প্রয়োগ করার চেষ্টা করবেন যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপটে। সরি, যে কোনো ধরনের কম্পিটিটিভ পরীক্ষায় বাংলাদেশের প্রেক্ষাপটে সবচেয়ে কঠিন যে দুইটা জিনিসের মুখোমুখি আপনি হবেন, তার মধ্যে অন্যতম একটা সাবজেক্ট হচ্ছে ইংরেজি। সবগুলোই কঠিন, আমি কোনোটাই সহজ বলছি না। যে সব কম্পারেটিভলি আর কি ভয় পাই আমি যেটা নিয়ে, একটা হচ্ছে ইংরেজি নিয়ে ভয় পাই, বাংলা ব্যাকরণ নিয়ে ভয় পাই, গণিত নিয়ে ভয় পাই, বিজ্ঞানের আবার বিক্রিয়া নিয়ে ভয় পাই। আমাদের শুধু ভয় আর ভয়। তো আমরা চেষ্টা করবো এগুলোকে অ্যাভয়েড করার জন্য, চেষ্টা করবো এগুলোকে অ্যাভয়েড করার জন্য। আপনি দেখেন, আপনারা সবাই নাউন পড়ছেন, কিন্তু আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম এইভাবে কখনো এই জিনিসগুলো আপনারা দেখেন নাই, বা হয়তো চোখের সামনে ঘুর ঘুর করছে কিন্তু জায়গাটা দেখেননি। তাহলে দেখেন, নাউনের আমরা যে সংজ্ঞাটা জানলাম সেই সংজ্ঞার বাইরে বের হয়ে এসে আমরা নাউনকে এখন আইডেন্টিফাই করতে পারা উচিত না আমাদের? জি স্যার। জি স্যার।
আপনার সামনে কিন্তু অনেকগুলো পদ তৈরি হয়ে গেল যে নাউনকে চেনা যাবে। শুধু নামটাকে বলছি, এটাকে জেনারেলাইজ হিসাবে বলছি। ইংরেজিতে একটা ভেজাল আছে। ভেজালটা কি? যেমন আর্টিকেল, আপনাদের সরাসরি আর্টিকেলের কোনো ক্লাস নাই, কিন্তু আর্টিকেলটা আমি আপনাদের কোনো একটা টপিকের সাথে মিলিয়ে একটু পড়াবো। যেমন আর্টিকেলের একটা পদ্ধতি আছে, যে একটা নিয়ম বলে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না। কিন্তু ক্লাস 7-এর একটা ইংরেজি গ্রামার বই আছে, এখন নাই, আগে ছিল। তো ওই বইটাতে আপনি দেখবেন একটা জায়গায়, সম্ভবত পৃষ্ঠা নম্বর 15 বা 19-এর দিকে একটা ইয়ে আছে এরকম, যে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, কিন্তু 15টি প্রপার নাউন আছে যাদের পূর্বে আর্টিকেল বসবে। তাহলে এখন বলেন অবস্থাটা কেমন হলো? রুলস জেনারেলাইজ বলে দিছে প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসে না, পরে ব্যতিক্রমে লিখে দিছে নিম্নলিখিত 15টি প্রপার নাউনের পূর্বে আর্টিকেল বসবে। এই ভেজালটা থেকে অ্যাভয়েড করার জন্য, বা এই ভেজালটাকে আমরা ফেস না করার জন্য, উই উই শুড অলওয়েজ ট্রাই টু প্র্যাকটিস মোর অ্যান্ড মোর। যত পারি প্র্যাকটিস করব, যত পারি প্র্যাকটিস করব। ঠিক আছে? আমি টুকটাক প্রথম ক্লাসটাই এইভাবে ঢুকতেছে, যে আমাদের মানে রিয়েল ক্লাসের প্রথম ক্লাস করতেছে আমরা। আগের গুলো তো সিলেবাস নিয়ে আলোচনা করছি, আপনাদের কিভাবে পড়তে হবে সেটা বলেছি। তো এটা খেয়াল রাখবেন। যেমন প্রিপোজিশন যদি পড়তে যান, প্রিপোজিশনে দেখবেন যে আমাদের পরীক্ষায় যখন ইন্টারমিডিয়েট পাস করে আসলেন, বলে দেওয়া আছে যে পরীক্ষায় অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থাকবে। এখন এই কথাটা বলে আমরা অনেকেই করে কি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ধরি, মুখস্থ করি, এবং পরীক্ষার হলে গিয়ে দেখি যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসে না। আমি যখন ইন্টারমিডিয়েটের ছেলে মেয়েদেরকে পড়াই, তো তখন ওরা বলে যে স্যার পরীক্ষায় তো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আসার কথা, তাহলে এরা বোর্ড কোশ্চেন মানতেছে না কেন? কথাটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট আর ফিক্সড এই দুইটা কথার মধ্যে বেশ কিছু পার্থক্য আছে। অ্যাপ্রোপ্রিয়েট দেখেন, যেখানে ইন বসার কথা সেখানে আপনি কোনো অবস্থাতেই অন বসাইতে পারবেন না, যেখানে অন বসার কথা সেখানে কোনো অবস্থাতেই ফর বসাতে পারবেন না। প্রত্যেকটা প্রিপোজিশন যখন কাজ করে, প্রত্যেকটা প্রিপোজিশন ইউনিক হিসেবেই কাজ করে। তাহলে ইউনিক কোয়ালিটিটাই হচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েটনেস। অ্যাপ্রোপ্রিয়েট মানে আমরা এটাকে সংকীর্ণ অর্থে বুঝি, যে গিভের সাথে আপ বসবে। গিভ আপটাকে আমরা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বলতে পারি না, গিভ আপটাকেও আমরা আলাদা একটা প্রিপোজিশন বলতে পারি, সেটাকে বলতে পারি গ্রুপ ভার্ব। আবার সিঙ্ক ইনটু, এটাকে বলতে পারি ফিক্সড প্রিপোজিশন। এরকম নানান ভাগ আছে। তো আমার পরামর্শ থাকবে সব সময় যে এই ভাগটুকুতে না গিয়ে আপনারা করবেন কি, মানে সংকীর্ণ পথে না গিয়ে ডিটেলস আকারে পড়বেন। অ্যাপ্রোপ্রিয়েটের জায়গায় কি কি আছে, আমি যখন প্রিপারেশনে ক্লাস করাবো তখন এগুলো আলোচনা করবো, যে জায়গায় কি কি আছে এগুলো বুঝার চেষ্টা করবেন নিজের মতো করে, যুক্তি সহকারে, মানে ভালোভাবে, যে এটাই সমাধান, এর বাইরে যেন কোনো কিছু না হয়। এই হলো আমাদের। তাহলে নাউনের একটা পদ্ধতি জানতাম, আজকের পর থেকে নাউন আইডেন্টিফিকেশনের বা নাউন সম্পর্কিত অনেকগুলো বিষয় আমরা আশা করি বুঝতে পেরেছি। 1 মিনিট যা পড়াইছি বা যা লেখছেন খাতায়, এটা জাস্ট খালি একটু চোখ বন্ধ করে রিউইন্ড করেন। জাস্ট 1 মিনিট আমি আপনাদেরকে টাইম দিলাম, অথবা আমার এই যে এখানে মার্ক করা আছে, মার্ক করা জায়গাটুকু একটু দেখেন। জাস্ট 1 মিনিট। স্যার হ্যাঁ, এটা দেখেন, পরে প্রশ্ন। যা বলছি জাস্ট খালি একবার দেখে নেন, যে স্যার এই কথাগুলো গত 1 ঘন্টা ধরে এগুলো নিয়ে পেঁচাল পাচ্ছে। জাস্ট খালি একটু দেখে নিন, তারপরে আপনার প্রশ্নটা দিচ্ছি। 1 মিনিট, আমি 1 মিনিট গেলে আপনাদের সাথে আমি রেসপন্স করবো। আমি আছি, এখানে আছি। স্যার আপনি আনমিউট করেন নাই। স্যার আপনি মিউট হয়ে গেছেন। আমি মিউট হয়ে নেই, মিউট করছিলাম। ওকে, স্যার আশা করি দেখা শেষ। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলেন। স্যার একটা উদাহরণ বলছিলেন যে হি ইজ এ গুড রাইটার, এখানে কি
শুধু রাইটার শব্দটা সাবজেক্ট কমপ্লিমেন্ট নাকি গুড রাইটার সহ? আচ্ছা, দেখেন, এখানে রাইটারটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট, আর গুডটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং উপরের নিয়মের সাথে আরেকটা জায়গায় কিন্তু মিলে গেছে। কোন জায়গাটাতে মিলে গেছে? এই অ্যাডজেক্টিভের পরে নাউন বসে। আমি কিন্তু ওইটা দিয়েই ব্যাখ্যা করে ফেলতে পারবো। কোথায় লিখছিলাম ওইটা? আচ্ছা, যেখানে লিখছি। তো এটা আমরা কিন্তু এখান থেকে ব্যাখ্যা করে ফেলতে পারবো, এই যে এই নিয়মটা দিয়ে অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। তাহলে নাউন চিনা নিয়ে কিন্তু আর আমার প্রবলেম হবে না। আমি দেখেন, আমি যখন এই ধাপে মিলে গেছে, একটা মিললে তো আপনার একটা পদ্ধতিতে মিলে গেলে আরেকটা পদ্ধতি আপনার যাওয়ার কোনো প্রয়োজনই নেই। হুম। কথা স্যার ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, বলেন। স্যার 6 এই নম্বর এক্সাম্পলে বলা আছে ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, আর এখানে যদি ওয়াকিং আন্ডারলাইন করা থাকে আর অপশনে স্যার জিরান্ড এবং নাউন দুইটাই থাকে স্যার, তখন কোনটা দেখাবো? ভেরি গুড কোশ্চেন। শরীফ না এটা? জি স্যার। বাসা কোথায়? স্যার ময়মনসিং। সিং কোথায়? স্যার ময়মনসিং সদরে। ভালো একটা প্রশ্ন করছেন। এটা জিরান পার্টিসিপেন্টের সময় বলতাম, যেহেতু প্রশ্নটা করে ফেলেছেন উত্তরটা পেলি। যদি জিরান্ডও থাকে, যদি নাউনও থাকে, তাহলে উত্তর হবে জিরান্ড। এখন প্রশ্ন করতে পারেন কেন? আছে কি এই প্রশ্ন কি আছে কেন? জি স্যার। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি একটা সহজ ভাবে আপনাকে বলি। ধরেন আমি আপনার বাসায়, শরীফ আপনার বাসায় আমি বেড়াইতে গেলাম। জি এখন স্যার। আপনি জানেন যে স্যার আসবে আমার বাসায়, বা ভাই আর বড় ভাই আসবে, এইভাবে বললেন যে ভাই আসবে, তো একটু রান্না বান্না করলেন। আপনি ধরে রাখলেন আমি যাব। আপনি একটু ফিউচার চিন্তা করে আপনি চিন্তা করলেন যে ওনার সাথে যদি কেউ থাকে, তো ধরে নিলেন দুইজন যাব। কিন্তু কোইন্সিডেন্টলি, বা বলতে পারেন আমি অনেকটাই আপনাকে বিব্রত করার জন্য, দুইজন না গিয়ে আমার সাথে আর মানে আমি আরেকজনকে না নিয়ে আরো দুইজনকে নিয়ে গেছি। এখন আপনি জাস্ট খালি চিন্তা করেন যে আপনি তিনজনের জন্য রান্না করছেন। আমি, আমার সাথে একজন যাবে কল্পনা করেছেন, আর আপনি আপনি ধরেন একা থাকেন বা মেসে থাকেন বা এইভাবে চিন্তা করেন। তাহলে এখন খাবার আছে তিনজনের, মানে তরকারি রান্না করছেন তিনজনের, এখন মানুষ হয়ে গেছে চারজন। আপনি কাকে প্রায়োরিটি দিবেন? এখন ধরেন রোস্ট রান্না করছেন তিনটা, এখন মানুষ হয়ে গেছে চারটা। রোস্টটা কি আপনি খাবেন না হোস্ট গেস্টকে দিবেন? স্যার অবশ্যই গেস্টকে দিবে। অবশ্যই গেস্টকে দিবেন। এই জিরান হচ্ছে গেস্ট, আর নাউন হচ্ছে ওই যে আমি রুট ওয়ার্ড পড়াইছিলাম মনে আছে শুরুতে? জি বোর্ডে, স্যার। ওই যে বোর্ডে যে লিখলাম রুট ওয়ার্ড, তাহলে রুটটা কি? নাউন। নাউন। তাহলে নাউনকে যখনই দুইটা আছে তখন নাউনকে অ্যাভয়েড করে আমরা কাকে সম্মান দেখাবো? গেস্ট। গেস্ট। জিরান। গেস্টকে সম্মান দেখাবো। তাহলে উত্তর কি দিব? জিরান। বুঝাতে পেরেছি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার ওকে, কোনটা দিয়ে উদাহরণ দিলেন, কোন সেন্টেন্সটা দিয়ে? এই যে ওনার ওয়াকিং। শরীরের প্রশ্ন ছিল এইটা, ওয়াকিং যে ইজ স্যার এ গুড। যদি এটা জিরান্ডও থাকে নাউনও থাকে, তাহলে আমি কোনটা উত্তর দেবো? তাহলে জিরানটাকে আমরা মনে রাখবো গেস্ট হিসেবে, আর নাউনটাকে মনে রাখবো হোস্ট হিসেবে, কারণ নাউন হচ্ছে মূল পার্টস অফ স্পিচ। ওই যে ওইটাই আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম, আশা করি বুঝতে পেরেছেন। স্যার জি। তাহলে 7 নাম্বার এক্সাম্পলে যে আমরা টু লার্ন, এটা সাবজেক্ট পজিশনে থাকার জন্য এটাকে আমরা বললাম নাউন, ইনফিনিটিভ না হয়ে এটা নাউন হবে। হুম। তাহলে জিরান্ডের ক্ষেত্রে এমন হচ্ছে কেন? ওটাও তো সাবজেক্ট পজিশনেই আছে। আচ্ছা, এই তো সুন্দর, মাথা খুলে গেছে। এখন দেখেন, এটাকে নাউন এবং জিরান দুইটার কাজ কি একই রকম না? জি স্যার, একই। আচ্ছা, ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ সেন্টেন্সে কি হিসেবে কাজ করে? অসমাপিকা ক্রিয়া হিসেবে কাজ করে না? জি স্যার, ভার্ব হিসেবে কাজ করে। তাহলে আমি কি এখানে ভার্বের উত্তরটা দিব না নাউনের উত্তর দিব? এখানে তো নাউন। গেস্ট গেস্ট হোস্টের প্রশ্নই আসে না, এখানে তো ভার্ব আর নাউনের প্রশ্ন আসছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, বুঝছি। আচ্ছা, ঠিক আছে। স্যার, তাহলে স্যার তাহলে এক কথায় যদি ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এখানে যদি জিরান্ড অপশনও থাকে এবং নাউন অপশনও থাকে তাহলে জিরান্ড দিব। অবশ্যই জিরান দেব, কোনো সন্দেহ ছাড়া। আর 7 নাম্বার সেন্টেন্স নিয়ে একটা প্রশ্ন স্যার। বলেন। স্যার সেন্টেন্সটা এখন যেভাবে আছে এভাবে বললে হ্যাঁ, এই নিউ ল্যাঙ্গুয়েজ হচ্ছে টু লার্নের জন্য কমপ্লিমেন্ট, আর হ্যাঁ, আরেকভাবে লিখছিলেন টু লার্নটা শেষে নিয়ে গেছিলেন, হ্যাঁ। তখন কি টু লার্নটা কি এই নিউ ল্যাঙ্গুয়েজের কমপ্লিমেন্ট হবে? তখন না, না, তখন আর কমপ্লিমেন্ট হবে না, তখন আপনার অ্যাডজেক্টিভ প্লাস নাউনের অ্যাডজেক্টিভ প্লাস ইনফিনিটিভ বসবে। ডিফিকাল্টের সাথে এটা বসে গেছে। জাস্ট সেন্টেন্সটাকে আপনি এই নিউ ল্যাঙ্গুয়েজ ইজ ডিফিকাল্ট টু লার্ন, তখন ক্রিয়া হিসাবে বসে যাচ্ছে। ওই ক্রিয়াটাকে নিয়ে আসতে হচ্ছে উদ্দেশ্য হিসাবে, পারপাস। ইনফিনিটিভ সেন্টেন্সে কেন ব্যবহার করি?
ইনফিনিটিভ ব্যবহার করি আমরা, যেমন ধরেন একটা সহজ সেন্টেন্স বলি, ঠিক আছে? সহজ সেন্টেন্স যদি বলি আই ওয়ান্ট টু গো দেয়ার, অথবা আই ওয়ান্ট টু গো টু মার্কেট টু বাই এ পেয়ার অফ শুজ, আমি মার্কেটে যেতে চাই জুতা কেনার জন্য। টু বাই যে বললেন, এই টু বাইটা কি একটা উদ্দেশ্য বোঝাচ্ছে না? জি স্যার। ইনফিনিটিভের মূল কাজই হচ্ছে সে বাক্যে সবসময় উদ্দেশ্য বোঝাবে। এই জন্যে এই জায়গাটাতে আমাদের সতর্ক থাকতে হবে। আর ইনফিনিটিভের আরো ক্লাস আপনাদের একটা সরাসরি ক্লাস থাকবে, আমি আমি সেটা ক্লাসই থাকবে আলাদা, জিরান্ড পার্টিসিপল ইনফিনিটিভ, তখন আপনাদের আরো প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, একটু সামনে অগ্রসর হয়ে আরেকটু নামটি নিয়ে। জি স্যার। ওকে, এখন পর্যন্ত মোটামুটি তো ক্লিয়ার। আরো কোনো যদি কোনো থাকে, আমি এটা যখন আরো ক্লিয়ার করব, যখন আরো পড়বেন তখন দেখবেন এই প্রশ্নগুলো, ছোটখাটো স্যার, প্রশ্নগুলো থাকবে না। হ্যাঁ, টু লার্নটাকে তাহলে ইনফিনিটিভ বলবো, আর হচ্ছে ওয়াকিংটাকে তাহলে জিরান বলবো অ্যান্সারে এটি। যদি থাকে আপনার এখানে প্রশ্নটা আসছে, দেখেন শরীফ যে প্রশ্নটা করছিল, শরীফের প্রশ্নটা হচ্ছে যেমন টু লার্নটা, আমি আপনাকে যে এই টু লার্নটাকে এখানে আমরা ইনফিনিটিভটা নাউনের কাজ করতেছি, এটাকে আমরা নাউন বলতে পারি, জাস্ট এটা প্রশ্ন বোঝানোর জন্য করছি। এটা দিয়ে প্রশ্ন আসলে ভার্ব রিলেটেড কোশ্চেন আসবে। প্রশ্নের একটা ধরন আছে, হ্যাঁ, সমস্যা নাই, আমরা প্রথম দিকে যেহেতু ক্লাস করতেছি আমি আরো বলি, একটু একটু খেয়াল রাখবেন। প্রশ্ন যেমন, সব প্রশ্ন কি সবসময় সবাইকে করা যায়? না। আমরা একটা মানুষের সাথে যখন পরিচয় হয়, তখন কিন্তু আমরা কোন প্রশ্ন করব কোন প্রশ্ন করব না, সেটা সেটা কিন্তু একটা লেভেল থাকে। ঠিক একইভাবে আমাদের একটা ভাষার ক্ষেত্রে আপনি লট অফ ভ্যারাইটিস আপনি পাবেন, নানান বৈচিত্র্যতা পাবেন। এই সমস্ত বৈচিত্র্য নিয়ে কিন্তু আপনাকে প্রশ্ন কখনোই করবে না। প্রশ্নের একটা জায়গা আছে, সেই জিনিসগুলো নিয়ে প্রশ্ন করা হবে যেগুলোর অ্যান্সার কনক্রিট হবে, অর্থাৎ ফিক্সড হবে। এখন আপনি বলতে পারেন তাহলে স্যার প্রশ্নে ভুল থাকে কেন, এই থাকে কেন, সেই থাকে কেন, সেগুলোর উত্তর দেওয়ার মধ্যে আহ আহ, মানে আমরা পর্যায়ে নাই, বা আমাদের এই জায়গাটাতে আমরা নাই। নিয়ম হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে, আমি এটা আগেও বলেছি এখনো বলছি, যে আমাদের একটা সিস্টেমের মধ্যে হয়তো কোনোদিন চালু হবে, যেটা ভারতে আছে। ভারত যখন তাদের অ্যাডমিশন টেস্ট গুলো নেয়, আগের ব্যাচ গুলোতে বলেছিলাম, বিভিন্ন অ্যাডমিশন টেস্ট নেয়, বিভিন্ন জবের পরীক্ষাগুলো নেয়, আর এরকম যে পরীক্ষাগুলো নেয়, ওরা কি করে, যে কর্তৃপক্ষ পরীক্ষা নেয় ব্যাখ্যা সহ সেগুলোর অ্যান্সার শিট প্রদান করে পরীক্ষার পরে। ঠিক আছে, তো আমাদের দেশে এটা এখনো চালু হয় নাই, হয়তো কোনোদিন চালু হবে। তখন আপনারা বুঝতে পারবেন যে কোন জিনিসটা প্রশ্নে আসার মতো আর কোন জিনিসটা আসার মতো না। এখন যেহেতু এই সিস্টেম নাই, সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, নিজেদেরকে এটা তৈরি করে নিতে হবে যে এই কোন কোন ধরনের প্রশ্ন পরীক্ষা আসে। যেমন আপনার সাথে আমার প্রথম পরিচয়, হ্যাঁ, আপনি আমার সাথে প্রথম পরিচয় হলে আপনি আমার কি জিজ্ঞাসা করবেন, হ্যাঁ ভাই আপনি কত বেতন পান? স্বাভাবিকভাবে এই প্রশ্নটা আপনি করবেন না। কেন করবেন না? একটা ভদ্রতার জায়গাটাকে ক্রস করে যাচ্ছে। ঠিক একইভাবে পড়ার ক্ষেত্রে প্রশ্নকর্তার স্বাভাবিক উদ্দেশ্য হচ্ছে আপনাকে যাচাই করা, আপনাকে আটকানো না। কাজে এই জায়গায় প্রশ্নগুলো হবে যে একটা একটা লেভেল ধরে প্রশ্ন করা হবে, যে কোন প্রশ্নগুলো আসা উচিত। 6 নাম্বারটা পরীক্ষায় প্রশ্ন আসবে, 7 নাম্বার প্রশ্নটা জেনারেলি 1000 বার করলে একবার আসতে পারে, তাও না, 10,000 বারে একবার আসতে পারে। এবং এই ধরনের কোনো প্রশ্ন আমরা এখনো দেখিনি। তাহলে এখন প্রশ্ন করতে পারেন যে স্যার তাহলে এটা আপনি লিখছেন কেন? আমি এটা আপনাকে লিখেছি যে এই জায়গাটাকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, এটা বোঝানোর জন্য। এম আই ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এখন একটু পরের জায়গাতে আসি, যে নাউন তো বললাম, নাউন তো চিনলাম, নাউন কোথায় থাকে, কোন পজিশনে বসে, কোন ফাংশনে কাজ করে, এই ধরনের সমস্ত কথা আমরা বুঝতে পারলাম। এখন বুঝার পরে আমাদের নাউনের যে ক্লাসিফিকেশন আছে, আমরা ক্লাসিফিকেশনে চলে যাই। নাউনের ক্লাসিফিকেশন কোনগুলা? নাউনের ক্লাসিফিকেশন হচ্ছে, আমরা 5টা নাউনকে একটু একটু শুনি আমরা এখানে। আহ, আমি আমি আপনাদের ক্লাসটা 10:30 পর্যন্ত নিব, এটা হয়তো এনামুল আপনাদেরকে বলছে। 1-2 সপ্তাহ, তারপর থেকে আমরা ইউজুয়াল ক্লাসে যাব। আহ, আপনারা একটু খেয়াল করবেন, নাউনটাকে আমরা 5টা ভাগে ভাগ করি। এটা আমি আর বোর্ডে লিখলাম না, মুখেই বলতেছি, এটা আমরা সবাই জানি। নাউন কয়টা? 5টা। প্রথমটা কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। এই হচ্ছে 5টা। এই 5টা নাউনকে আবার আমরা 2টা ভাগে ভাগ করি, একটা হচ্ছে কাউন্টেবল আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল। জানি না এইটুকু সবাই আমরা? জি স্যার। জি স্যার। এখন দেখেন এই জায়গাগুলোর মধ্যে আমি ওই 5টা নাউনে ঢুকবো। 5টা নাউনে যে এখানে সুন্দর করে করা আছে আমি একটু বুঝাই দিব, তারপরে এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। এখানে সবকিছু ক্লিয়ার করে করা আছে আপনাদের জন্য। গতবারের চেয়ে এবারের ক্লাসগুলো আর একটু গুছানো, ঠিক আছে? তো অনেকটাই করে মজা পাবেন। না
স্বাভাবিকভাবেই আপনাদের যেরকম ক্লাস করলে অভিজ্ঞতা বাড়ে, আমরাও যত বেশি ক্লাস নিই ততই ক্লাস কি হতে থাকে, চেঞ্জ হতে থাকে। দেখবেন আপনি যখন এখানে কে যেন বললেন যে স্যার আমিও তো পড়াই মাঝে মধ্যে, এগুলো মনে থাকবে। আপনি দেখবেন আপনি 1 বছর আগে যতটুকু ভালো পড়াতেন এখন তার চেয়ে অনেক ভালো পড়ান। এটা হচ্ছে একমাত্র মানে জ্ঞানের ক্ষেত্রে এই জিনিসটা জি খুব স্যার, মজার। ঠিক ঠিক বলছেন স্যার। ঠিক না? জ্ঞানের ক্ষেত্রে জিনিসটা খুব মজার। আপনি যত চর্চা করবেন তত আপনার দেখবেন নতুন নতুন পদ্ধতি মাথায় আসবে, এবং আপনার দেখবেন নিজের কাছে একটা ভালো লাগা কাজ করবে। আচ্ছা, এখন দেখেন আমরা এই যে নাউনটাকে যখন আমরা এই যে এই জায়গাগুলো আসবো, এগুলো আমি আপনাদের জন্য এগুলো সব ক্লিয়ার করা আছে, এগুলো দেখতে পারবেন মোটামুটি। আচ্ছা, তো এখন এখানে আমি আজকে এগুলোতে ঢুকবো না, আজকে আমি অ্যাক্টিভিটিজ দিয়ে এসে শেষ করব। নাউনটাকে আমরা 5টা ভাগে ভাগ না করে নাউনটাকে আমরা কয়টা ভাগে বলবো? আনকাউন্টেবল, কাউন্টেবল, এই 2টা ভাগ মনে রাখবো। কয়টা ভাগ মনে রাখতেছি? একটা আনকাউন্টেবল আর একটা কাউন্টেবল। কাউন্ট স্যার। এখন দেখেন আনকাউন্টেবল আর কাউন্টেবলের মধ্যে পার্থক্য কি। এক ভাষায় যদি বলি সবাই আমরা বুঝতে পারি, কাউন্ট করা যায় যা সব কাউন্টেবল, যা কাউন্ট করা যায় না সব আনকাউন্টেবল। এখন আনকাউন্টেবল নাউন কোনগুলো আছে এরকম খুঁজে খুঁজে বের করে মুখস্থ করাটা একটু কঠিন, বা মনে রাখাটাও হয়তো একটু কঠিন হবে। সেই জায়গা থেকে অ্যাভয়েড করার জন্য আপনারা, এটা ফ্রি হ্যান্ড রাইটিং এও কাজে লাগবে, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের জায়গাতেও কাজে লাগবে। সহজভাবে বলে দিচ্ছি একটা কথা, সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের অন্যতম শর্ত হচ্ছে সাবজেক্টকে আইডেন্টিফাই করতে পারা। আপনাদের আরো একটা টপিক আছে নাম্বার জেন্ডার, সেটার উপর ভিত্তি করেও সাবজেক্ট ভার্বের অনেকটা পজিশন তৈরি হয়। তো এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে একটা সেন্টেন্স যখন আপনি লিখতে যান, নাউনটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল, এটা আপনাকে জানতেই হবে। আনকাউন্টেবল নাউনকে জেনারেলি আমরা একটা কথা বলি যে আনকাউন্টেবল নাউন ইজ অলওয়েজ সিঙ্গুলার। আমি একটা শব্দ ব্যবহার করেছি জেনারেলি, আবার একটা কথা বলছি যে অলওয়েজ। আমরা এইভাবে না বলে বলতে পারি যে আনকাউন্টেবল নাউনকে ইউজুয়ালি আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ব্যবহার করি। কিংবা এইভাবেও যদি বলেন যে আনকাউন্টেবল নাউন হচ্ছে সিঙ্গুলার নাউন। সিঙ্গুলার যদি হয় তাহলে কি এক হচ্ছে না? আর একক হইলে ভার্বের সাথে এগ্রিমেন্ট তৈরি করার সময় সে কিসের মতো কাজ করবে? এককের মতো কাজ করলে ভার্বের সাথে অ্যাজ বা ইয়ের যুক্ত করবে। এই জন্য আনকাউন্টেবল নাউনটা আমার ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য এবং সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের জন্য চেনাটা অত্যন্ত জরুরি। এই জরুরি জায়গাটায় আপনি যখন যাবেন, এখানে একটা 11টা থাকার কথা, 9, 10, 11। আপনি একটু কষ্ট করে, আমি জানি এটা আপনার স্ক্রিনশট নিলেও মনে থাকবে, কোনো যাই করেন না কেন সবই মনে থাকবে। আমি তারপরেও আমি আপনাকে এখন 1 মিনিট সময় দিচ্ছি, 1 মিনিট সময়ের মধ্যে আপনারা এটা লিখবেন, জাস্ট খালি আপনার মাথায় ঢুকে যাওয়ার জন্য, অন্য কোনো কারণ না যে আমি লিখতে পারবো স্যার আমার মনে থাকবে। স্ক্রিনশট না নিয়ে জাস্ট খালি লিখবেন যে নিম্নলিখিত শব্দগুলো, নিম্নলিখিত গ্রুপের শব্দগুলো আনকাউন্টেবল নাউন। আমি তারপর বুঝাই দিচ্ছি যে এগুলো দিয়ে আমি কি বুঝাচ্ছি। এই যে হোল গ্রুপ অফ মেড অফ সিমিলার থিং, জাস্ট লিখে ফেলেন একটা না। 1 মিনিট সময় দিলাম, দেখি কে আগে শেষ করতে পারে। উপরে শিরোনাম দেন এইভাবে যে নিম্নলিখিত শব্দগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হবে। পরে আমি বুঝাচ্ছি আরো ক্লিয়ার হবে। স্যার লেখা শেষ হচ্ছে। কে বললেন এটা? নামটা বলেন একটু কাইন্ডলি। ইভা। বুঝি নাই। নোবেল ইভা। স্যার ওকে, ইভা, শেষ হয়েছে। ভেরি গুড। তাহলে ইভা, ইভা সবার প্রথমে শেষ করেছে, বাকি যারা শেষ করেছেন সবাইকে ধন্যবাদ। আর বাকি যারা লিখতে পারেনি তাদের জন্য আরো 30 সেকেন্ড সময় দিলাম, শেষ করেন। স্যার এই লেখাটা লেখার আগে কি বলছিলেন আমি শুনি নাই, আমি আসলে রান্না করতে গেছিলাম গা। কি রান্না করেন? ভাতই রান্না করতেছিলাম, তরকারি রান্না করে রাখছি। আচ্ছা ঠিক আছে, শুনি আমরা এখন। আমি এটার আগে বলছিলাম যে এই জিনিসগুলো আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়।
এই যে উপরে লেখা আছে সাম কমন আনকাউন্টেবল নাউন্স, আমি এখন এগুলো একটু বুঝাই দিই, তাহলে আর কোনো প্রশ্ন থাকবে না। সবাই দেখি, সবাই আছি তো সাথে? শরীফ, ফয়সাল? জি স্যার। জি স্যার। স্যার শেষ জি স্যার। গুড। সবার আশা করি এতক্ষণে শেষ হওয়ার কথা। এখন দেখেন আমি এখানে প্রথম কথা লিখেছি হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস। হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস। আমি দুই একটা উদাহরণ দিই, তাহলে আমাকে কথা কম বলতে হবে। যেমন ধরেন মানি, ইনফরমেশন, লাগেজ, ঠিক আছে, ফার্নিচার, ফার্নিচার, ঠিক আছে, তারপর হচ্ছে সিনারি ইত্যাদি। এখন দেখেন এই শব্দগুলোকে আনকাউন্টেবল নাউন বলা হচ্ছে। এইখানে বলছে হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস। হোল গ্রুপ মানে পুরো জিনিসটা সিমিলার জিনিস দিয়ে তৈরি। যেমন ফার্নিচার বলতে আপনি কি বুঝেন বলেন তো? সোফা সেট কি ফার্নিচার? হ্যাঁ, সোফা সেট কি ফার্নিচার? আসবাবপত্র। সোফাও ফার্নিচার, বেঞ্চও ফার্নিচার, ফ্যানও ফার্নিচার, ডাইনিং টেবিলও ফার্নিচার, বিছানাও ফার্নিচার, টিভিও ফার্নিচার। তাহলে দেখেন ঘর সাজানোর যে জিনিসগুলো আছে ইন টোটাল সবগুলাকে আমরা ফার্নিচার বলছি। এই শব্দগুলো সব সময় সিঙ্গুলার। এই পাঁচটা থেকে যে কোনো একটা শব্দ পরীক্ষায় পাইতে পারেন। আরেকটা শব্দ লিখে দেই। আরেকটা হচ্ছে অ্যাপারেটাস, আরেকটা হচ্ছে মেশিনারি, মেশিনারি। এই শব্দগুলো সবসময় সিঙ্গুলার। এই 7টা শব্দ লিখেছি আমি, একেবারে মার্ক করে রাখেন। এগুলো অ্যাপারেটাস পরে মানে কি স্যার? অ্যাপারেটাস মানে যন্ত্রপাতি। ওকে, অ্যাপারেটাস মানে হচ্ছে যন্ত্রপাতি। দেখেন মানি আনকাউন্টেবল নাউন, যত যুক্তি নিয়ে আসেন না কেন আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন আনকাউন্টেবল নাউন, লাগেজ আনকাউন্টেবল নাউন, ফার্নিচার, সিনারি, অ্যাপারেটাস, মেশিনারি, এগুলো জিনিসগুলো দেখেন অনেক কিছু মিলেই যেন একটা উপাদান তৈরি হয়। এটাই বলা হচ্ছে হোল গ্রুপ মেড অফ সিমিলার স্যার থিংস। হ্যাঁ বলেন। স্যার, কিন্তু মানি তো কাউন্টেবল। হ্যাঁ, আচ্ছা, মানি কাউন্টেবল। এই প্রশ্নটা আমরা সবসময় সবাই করে থাকি যে স্যার মানি তো কাউন্টেবল, ফার্নিচারও তো কাউন্টেবল। ফার্নিচার নিয়ে চিন্তার মাথা আসলে, টেবিল তো কাউন্ট করা যাবে, চেয়ারও কাউন্ট করা যাবে, বিছানাও কাউন্ট করা যাবে। জিনিসটা হচ্ছে যে উপাদানগুলো এখানে বলছে হোল গ্রুপ, এই পুরো গ্রুপটা মেড অফ সিমিলার থিংস। দেখেন টাকা পয়সা, 1 টাকার নোট, 2 টাকার নোট, 3 টাকার নোট, 4 টাকার নোট, 5 টাকার নোট, এই সবগুলোকেই আমরা মানি বলতেছি, পুরো গ্রুপটাকে মানি বলতেছি। এটাকেই বলা হচ্ছে হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস। আমি কথা কি বুঝাইতে পারছি? এইটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে যে উপাদানে জিনিসগুলো তৈরি এই উপাদানগুলোকে কাউন্ট করা যায় না, এই জন্য এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তবে এটার চেয়ে আমার কাছে ওই ব্যাখ্যাটাই সবচেয়ে ভালো মনে হয়। যেমন আপনি বললেন 1 টাকার নোট, 2 টাকার নোট, 3 টাকার নোট, সবগুলোকে আমি মানি বলতেছি, তাহলে এই জায়গাটা খেয়াল রাখবে। যেমন লাগেজ, লাগেজ বলতে ব্যাগ, কাপড় চোপড় সহ সবকিছু যা আছে সবকিছুকে মিলে একটা জায়গা বলি। সিনারি, অনেকগুলোকে মিলে একসাথে বলি। ফার্নিচার, এইটা হচ্ছে এই দুইটা ব্যাখ্যা। একটা খেয়াল রাখবো যে একই উপাদানে তৈরি পুরো গ্রুপটা, আরেকটা হচ্ছে যে এগুলোকে যে উপাদানে তৈরি সেটাকে কাউন্ট করা যায় না। এর চেয়েও বড় কথা হচ্ছে এই 7টা শব্দ মনে রাখলে একটা পরীক্ষায় কমন পাওয়ার সম্ভাবনা আছে। এখানে আমি 7টা শব্দ লিখেছি, তো একটা আপনার হয়তো কমন পড়ে যাবে বা কমন পেয়ে যাবে। তাহলে এইখান থেকে এই আনকাউন্টেবল নাউনের জায়গা থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই জায়গাটা থেকে প্রশ্ন আসবে। ক্লিয়ার? আসসালামু আলাইকুম জি স্যার ক্লিয়ার ভাই। নওশাদ ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। How are you, my dear friend and my dear colleague, batchmate আমি and honorable faculty মোটামুটি member? আমি সোসো আছি আর কি। আপনার সুস্থ, কিন্তু কেমন যেন একটু ভয় ভয়, একটু অসুস্থ অসুস্থ এরকম আর কি। I have heard that you are a little bit sick, so I have known that the class has been started at 9 p.m. হ্যাঁ, আমার এই যে 10টায় ওষুধ খাইছি, 10:30টায় খাওয়ার কথা। এই জন্য আমি এমনকে বলছি যে 1 বা 2 সপ্তাহ একটু আধা ঘন্টা আগে করেন, পরে থেকে একেবারে জাস্ট টাইমে চলে যাবো আমরা। শিডিউল যেটা It's থাকবে okay, সেটাতে it's যাবো। okay, it's okay, no problem. My students are very much kind and generous,
হ্যাঁ, They ওদেরকে আমি must consider ধন্যবাদ this জানাচ্ছি। 30 minutes. হ্যাঁ They will consider this 30 minutes without any hesitation or doubt. হ্যাঁ, না আমি I 2 also ঘন্টার would have পড়া joined করাবে 9 p.m., but I was a little bit busy. I've just arrived home just now and I have joined your class. I lost the class. I'm very না, bad ভয় luck. ভয় কিছু নাই, Lucky ইউ to উইল গেট ইট ইন দ্য রেকর্ডেড রুম। Actually, I'll not have this time. I'll not be able to manage the time to watch the recorded video. I I watched 2 know. classes very care attentively. That is Bangla Bekaron and your English grammar class, because I have a lot My my more pleasure. to learn. My pleasure. আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বলি, তোমরা হয়তো ইংরেজি এতটা বুঝবে না, এই জন্য বাংলাই বলছি, যে সবগুলো ক্লাসের মধ্যে 10টি সাবজেক্টের ক্লাসের মধ্যে অন্তত বাংলা ব্যাকরণ ক্লাসটা, ইংলিশ গ্রামার ক্লাসটা আর ম্যাথ ক্লাসটা, এই 3টা ক্লাস তোমরা মিস করো না প্লিজ। তোমরা, আমার তো আরো সাবজেক্ট ক্লাস নেই, আমি মেন্টাল এবিলিটি ক্লাস নেই, বিজ্ঞান ক্লাস নেই, এগুলো মিস করো, আমার আপত্তি থাকবে না। বাট বাংলা গ্রামার, বাংলা ব্যাকরণ, বাংলা সাহিত্য মিস করো, ইংলিশ লিটারেচার মিস করো, বাট গ্রামার, বাংলা ব্যাকরণ আর ইংলিশ সরি Math, ম্যাথ, math. এই 3টা সাবজেক্ট প্লিজ তোমরা মিস করো না। এই 3টা তোমাদেরকে বিসিএস তে হয়তো খুব কম মনে হতে পারে, ব্যাকরণ আর এগুলো 35 আর ম্যাথ 50 নম্বর, মাত্র 4 ভাগের 1 ভাগ, এই 3টা ক্লাস। বাট একটু চিন্তা করো, প্রাইমারি নিয়োগে এই 3টাই কিন্তু 60%, তারপরে ব্যাংক নিয়োগে হ্যাঁ, এই 3টাই হচ্ছে 80%, মোর দেন 80%। সো আমি এই ওদেরকে 3টা ক্লাসকে তোমরা প্রায়োরিটাইজ করবা, ঠিক আছে? এই কথাটাই আমি ওদেরকে আজকে শুরুতে বলেছিলাম যে পড়তে হবে, সবই সবই কঠিন, কিন্তু এই 3টাতে একটু গুরুত্ব বেশি দিতে হবে, এই 3টা জায়গাতে। এবং এই মিলে 3টা গেছে। কঠিন, এটাও ঠিক, শুধু বেশি নাম্বার থাকে তা না, কঠিনও। সিরিয়াসলি আমার কাছে মনে হয় বাংলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে কঠিন সাবজেক্ট এই বিসিএস এর 10টার মধ্যে। এর চেয়ে আমি 100%। ফিজিক্স আর রকেটের ম্যাথ করাই, আমার কাছে ইজি লাগে, রকেট আসলে সায়েন্স করাই। আসলেই আসলেই তাই। বাংলা ব্যাকরণ আসলেই অনেক কঠিন। ওকে স্যার, ওকে আই উইল নট ওকে ওয়েস্ট ইউর টাইম again. Please ওকে, carry on. থ্যাংক ইউ থ্যাংক Assalamu ইউ। alaikum. I am connected. I ওকে will become ওকে connected. ওকে, থ্যাংক ইউ। ওকে, সবাই 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 দেখি আমরা তাহলে এই 7টা শব্দ কি আমি বললাম, এই 7টা শব্দ মাথায় ঢুকিয়ে রাখি আমরা, বা এটাকে আমরা সেট করে রাখি। পরীক্ষায় যদি আসে এই 7টা থেকেই সাধারণত আসে, আপনার এখান থেকে একটা যদি আনকাউন্টেবল নাউন বাছাই করতে দেয় তাহলে এটা নিয়ে কথা বললাম আমরা অনেকটা। পরবর্তী জায়গাটাতে আসি, এগুলো নিয়ে আর তেমন ব্যাখ্যা নাই, নিচের দিকে 2-1টা ব্যাখ্যা আছে। ফ্লুইডস, ফ্লুইডস তো আমরা বুঝি যে কোনো ধরনের তরল, সলিডস যে কোনো ধরনের গ্যাসীয় পদার্থ, কঠিন পদার্থ, গ্যাসেস গ্যাসীয় পদার্থ, পার্টিকল। এই পার্টিকলটা হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা। যেমন আমরা এটাকে কি বলতে পারি, যেমন ধরেন আমরা বললাম সল্ট, ঠিক আছে, রাইস, যেমন অনেকেই বলে যে আমি তো রাইসও কাউন্ট করতে পারবো, ঠিক আছে, একটা একটা করে গুনতে পারবো, এরকম। তো ওইরকম আমরা তর্কেই যাব না, আমাদের তর্কই নাই, আমাদের গ্রামারের সিস্টেম আছে, সিস্টেমে বলে দিয়েছে, আমরা এগুলো ধরে রাখবো বা শুনে রাখবো। তো এখানে হচ্ছে পার্টিকলস, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যত জায়গায় আছে, এই সমস্ত কণাগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন হিসেবে কাউন্ট করব, মানে আনকাউন্টেবল নাউন হিসেবে ধরবো। আমি আবারও বলছি যে আনকাউন্টেবল নাউন গুলোর প্রয়োজনীয়তা কোথায়। একটা হচ্ছে নাউন আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তো অবশ্যই প্রয়োজনীয়তা রয়েছে, আর দ্বিতীয় যেটা হচ্ছে আপনি যখন ফ্রি হ্যান্ড রাইটিং এর কাজগুলো করবেন, ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট আনকাউন্টেবল নাউন ইজ ইউজড অ্যাজ এ সিঙ্গুলার সাবজেক্ট ইন এ সেন্টেন্স। সাবজেক্টটা সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়, যেহেতু সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয় সেহেতু তার সাথে ভার্বটাও হবে সিঙ্গুলার, অর্থাৎ ভার্বটা অ্যাজ বা ইএস যুক্ত হবে, মনে রাখবেন। তারপরে যেটা আছে অ্যাবস্ট্রাকশনস, সেন্টেন্সের শুরুতে আমি শুরুতে ক্লাসে একটা লিখেছিলাম লাভ ইজ ডিভাইন, খেয়াল করে আছে কিনা আপনাদের, এই যে এই জায়গায় আমি একটা লিখেছিলাম, এখানে দেখেন এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাকশন, এটা একটা গুণ বা একটা গুণবাচক শব্দ, তাহলে এটা আনকাউন্টেবল, দেখেন এটা আনকাউন্টেবল জন্যই এখানে ইজ বসেছে। আচ্ছা, তার আশা করি বুঝতে পেরেছি। আমরা এগুলো যেহেতু আগে আলোচনা করে ফেলেছি, তো অনেকটা সময় এখানে আর প্রয়োজন পড়ছে না। তারপর আসি আমরা ল্যাঙ্গুয়েজ। স্যার ডিভাইন মানে কি ভাগ করা আছে? ডিভাইন মানে হচ্ছে, হ্যাঁ, লাভ ইজ ডিভাইন, ডিভাইনটা হচ্ছে অ্যাডজেক্টিভ, প্রেম স্বর্গীয়, ঠিক আছে, স্বর্গীয়। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, তারপর আসি এখানে আরেকটা আছে, এই জিনিসটা অনেক সময় ভুল মনে হয় আমাদের। ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজ বলতে এখানে যেটা বোঝানো হচ্ছে যে নেম অফ ল্যাঙ্গুয়েজ,
নেম অফ ল্যাঙ্গুয়েজেস, যে ভাষার যতগুলো ভাষা আছে পৃথিবীতে, সমস্ত ভাষার নাম, যেমন বাংলা ভাষা, হিন্দি ভাষা, তামিল ভাষা, উর্দু ভাষা, আরবি ভাষা, যেমন ইংরেজি পড়তেছি ইংরেজি ভাষা, এই ধরনের যত ভাষা আছে এই সমস্ত ভাষার নামটা হচ্ছে আনকাউন্টেবল। বাংলা বললেন আনকাউন্টেবল, ইংলিশ ভাষা হিসেবে বললেন আনকাউন্টেবল, এরকম আরবি বললেন আনকাউন্টেবল, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ বললেন আনকাউন্টেবল হিসেবে এটা হবে, এবং সাবজেক্ট হিসেবে সিঙ্গুলার হবে। আরেকটা জিনিস হচ্ছে একাডেমিক ডিসিপ্লিনস, এটা আমাদেরকে ছোটবেলা থেকেই সবাই শিখিয়েছে, যেমন ফিজিক্স, ম্যাথামেটিক্স, স্ট্যাটিস্টিক্স, পলিটিক্স, সিভিক্স, এই ধরনের যে সাবজেক্ট নেম গুলো আছে এটাকে বলা হচ্ছে একাডেমিক ডিসিপ্লিনস, যে পাঠ্য বিষয় সমূহ যে নামগুলো এইভাবে আছে সেগুলো সাবজেক্ট হিসেবে সবসময় সিঙ্গুলার হবে। আশা করি এটা আগে অনেকবার দেখেছেন, যেমন ম্যাথামেটিক্সটা এটা অনেকবারই আসে, যে এটা আমরা শব্দের শেষে প্লুরাল থাকলেও এরকম আরো অনেক সাবজেক্ট আছে, ফিজিক্স বললাম, স্ট্যাটিস্টিক্স বললাম, সিভিক্স বললাম, পলিটিক্স বললাম, এগুলো এটা। রিক্রিয়েশন, রিক্রিয়েশনস এর জায়গাটা একটু মনে রাখতে হবে। রিক্রিয়েশন বলতে ইট ইজ রেফারিং টু নেম অফ গেমস এন্ড স্পোর্টস, খেলাধুলার নামকে বোঝাচ্ছে, যেমন হকি, ক্রিকেট, ফুটবল, এই ধরনের যে খেলাধুলা গুলো আছে, যে কোনো ধরনের খেলাধুলার নাম, এগুলো কি হবে? আনকাউন্টেবল হবে। রিক্রিয়েশনস অর্থাৎ নেম অফ গেমস এন্ড স্পোর্টস, যে কোনো ধরনের খেলাধুলার নাম, এগুলো সাবজেক্ট হিসেবে যদি বা কোথাও ব্যবহার করেন, আপনি বলেন ফুটবল ইজ মাই ফেভারিট গেম, তো এরকম। ন্যাচারাল ফেনোমেনা, যে কোনো ধরনের প্রাকৃতিক ঘটনা সমূহ, যেমন ধরেন বৃষ্টি বলেন, শিশির বলেন, জলোচ্ছ্বাস বলেন, ঠিক আছে, এই ধরনের শব্দগুলো যেগুলো আছে এগুলো সব সময় আনকাউন্টেবল নাউন। আর সর্বশেষ যেটা হচ্ছে, এটা আমরা ওই যে ওয়াকিং এর মধ্যে পড়েছিলাম, ওই যে 6 নাম্বার সেন্টেন্স যেটা পড়েছিলাম, যেটা নিয়ে আমরা অনেকক্ষণ আলোচনা করেছি, অ্যাক্টিভিটিস, এটাকে শুধু মনে রাখবেন যে ওই ওয়াকিং এর মতো করে, যেমন ওয়াকিং, রানিং, প্লেইং, ডুইং, এই ধরনের যে জিনিসগুলো আছে, বা সলভিং, এই ধরনের জিনিসগুলো আছে যেগুলো অ্যাক্টিভিটিস বোঝাবে এবং নাউন হিসেবে ব্যবহৃত হবে, যেটাকে আমরা জিরানের ক্ষেত্রে অনেকটা আলোচনা করেছি, আর আলোচনা আমাদের ক্ষেত্রে করব। এই শব্দগুলোকে বলা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আপনারা আমার সাথে সাথে একটু খেয়াল রাখবেন যে আনকাউন্টেবল নাউন আমি 11টা বলছি, তাহলে এই 11টা জিনিসকে আপনি মনে রাখার চেষ্টা করবেন। এটা রেফারেন্স হচ্ছে আগের সিলেবাসের ক্লাস 7 এর বই, একেবারে আমি যেভাবে বলেছি ঠিক এইভাবেই লেখা আছে, যে বইগুলো এখন আর পাওয়া যায় না। হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস, আনকাউন্টেবল নাউন। ফ্লুইডস, আনকাউন্টেবল নাউন্স। সলিডস, আনকাউন্টেবল নাউন্স। গ্যাসেস, আনকাউন্টেবল নাউন্স। পার্টিকল, ক্ষুদ্রাতি ক্ষুদ্র যত কণা আছে, আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাকশনস, আনকাউন্টেবল নাউন। যত ধরনের গুণবাচক শব্দ আছে এগুলোকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। ল্যাঙ্গুয়েজেস, এটার মানে হচ্ছে রেফারিং টু নেম অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার নাম, আনকাউন্টেবল নাউন বলবো। একাডেমিক ডিসিপ্লিনস, যে সাবজেক্টের নামগুলো, আমরা এটাকে আনকাউন্টেবল নাউন বলবো। রিক্রিয়েশনস, আমরা খেলাধুলার নামের কথা বলেছি, সেটাকে আমরা আনকাউন্টেবল নাউন বলবো। ন্যাচারাল ফেনোমেনা, প্রাকৃতিক ঘটনা সমূহ, যেমন ঝড় বৃষ্টি, এগুলোর কথা বললাম, জলোচ্ছ্বাস, বন্যা, এগুলো আনকাউন্টেবল নাউন হবে। আর লাস্টে বলেছি অ্যাক্টিভিটিস, যেমন ওই ভার্বাল শব্দগুলো যেগুলো আছে, ভার্ব আইএনজি যুক্ত হয়ে যেগুলো নাউন হয়, সেগুলোকে যেমন অ্যাক্টিভিটিস বলা হয়। যেমন বললেন স্লিপিং ইজ এসেনশিয়াল ফর গুড হেলথ, তাহলে স্লিপিংটা হচ্ছে অ্যাক্টিভিটিস, এটাও হচ্ছে আনকাউন্টেবল নাউন। এই 11 ধরনের নাউনটা যদি আপনি মনে রাখেন এই গ্রুপগুলোর মধ্যে, এটাই হচ্ছে আনকাউন্টেবল নাউন। পরীক্ষায় আসতে পারে কোনগুলো? পরীক্ষায় আসার মতো জায়গা যেটা হচ্ছে, একটা আসতে পারে সবগুলোই, কোনটা আসবে কোনটা আসবে না এটা নির্ধারণ করার দায়িত্ব আমাদের না, আমরা পড়বো ভালোভাবে, তারপর যেটা আসবে সেখান থেকে করব। তারপরে আমরা যখন বলি যে ইম্পর্টেন্ট কোনগুলো বা ইম্পর্টেন্সের যে জায়গাটা আছে সেটা কোনগুলো, সেটার জায়গাটা হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস এর জায়গাটায় আছে, একাডেমিক ডিসিপ্লিনস আসে, তারপর হচ্ছে যে আমরা হোল গ্রুপ মেড অফ সিমিলার থিংস, 1 নাম্বারটা যেটা বলেছি সেটা আসে, এই 3টা বেশি আসে, আর বাকিগুলো যে স্যার কোনোটাই আসতে পারে। হ্যাঁ বলেন। স্যার এই যে মেশিনারি যে আনকাউন্টেবল নাউন, তাহলে এই ক্ষেত্রে কি মেশিন কথাটাও আনকাউন্টেবল হবে? মেশিন শব্দটার ক্ষেত্রে আপনার আনকাউন্ট হওয়ার কথা না। মেশিন বলতে যে কোনো একটা যন্ত্রকে বোঝাচ্ছে, মেশিনারি হচ্ছে যন্ত্রপাতি, মেশিনারি আর অ্যাপারেটাস সিনোনিমস। আচ্ছা এই হলো স্যার আমাদের মোটামুটি, আমি শেষ করি তারপরে প্রশ্ন নিচ্ছি।
তাহলে এই যে যে আনকাউন্টেবল নাউনের একটা লিস্ট তৈরি করলাম, এই লিস্টটা দিয়ে আমরা কি তৈরি করব? এই লিস্টটা দিয়ে আমরা সেন্টেন্সের সাবজেক্ট ভার্বের এগ্রিমেন্টের জায়গাটা খেয়াল রাখবো। আর পরীক্ষায় যদি আমাদেরকে আইডেন্টিফাই করতে দেয়, আমি দেখবো এই 11টা লিস্টের মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তা আনকাউন্টেবল, আর যদি না পড়ে তাহলে আমি চিন্তা ভাবনা করে সেন্টেন্সটাকে অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। প্রশ্ন নিচ্ছি আপনাদের। তো এইখানে আমি যে কথাটা বলেছি যে আমাদের নাউনটা কিভাবে সেন্টেন্সের কোথায় কোথায় আছে সেগুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করেছি। 5টা পয়েন্ট দেখিয়েছি যে কিভাবে শিখতে হয়, সেটা আমরা শেখার চেষ্টা করেছি। এবং একটা পার্টে গিয়ে আমরা ক্লাসটাকে শেষ করছি, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউনের লিস্টে গিয়ে আমরা এই জায়গাটা শেষ করছি। এখানে ক্লাসের সমাপ্তি হলো। চাইলে রেকর্ড বন্ধ করে দিতে পারেন এবং আপনার প্রশ্ন করতে পারেন। স্যার যে ফ্লুইডস মানে কি বললেন?